আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো চলো আমরা কোনোরূপ ভূমিকা ছাড়াই আমাদের ক্লাসটা শুরু করি। কারণ আমার ইংলিশ ফার্স্ট পেপার বইটা পড়াতে একটু বেশি সময় লাগে। কারণ হচ্ছে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের প্রত্যেকটা লাইন, প্যাসেজের প্রত্যেকটা লাইনের ওয়ার্ড, গ্রামার, ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো একদম সূক্ষ্মাতিসূক্ষ্ম গ্রামার এগুলো একদম ভেঙে ভেঙে পড়ায়। কারণ হচ্ছে প্রতি বছরই ঢাকা ইউনিভার্সিটিতে তোমার ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বই থেকে 4টা থেকে 5টা কোয়েশ্চেন এসেই থাকে। এখন তুমি যদি ভালো করে না পড়ো তাহলে তোমার অ্যাডমিশনে চান্সটা মিস হয়ে যেতে পারে। এই যে তোমার 25-26 সেশনে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে যে পরীক্ষা হলো ক্ষয় ইউনিটে, এখানে কিন্তু আমি যা পড়াই, আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা জানা, আমি যা পড়াই সেখান থেকে হচ্ছে কোনোরূপ অ্যাডমিশনের কোনোরূপ প্রস্তুতি ছাড়াই আমার ক্লাসগুলো যারা ভালো করে করেছে তারা হচ্ছে অ্যাডমিশনের কোনোরূপ প্রস্তুতি ছাড়াই তারা হচ্ছে 8টা-9টা কোশ্চেন ইজিলি পারবে। আমি বলেছি আমার স্টুডেন্টদেরকে যে তোমরা আমার ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করো, কারণ আমি যেগুলো পড়াবো, যেগুলো দেখাবো এর ভিতর থেকে তুমি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন পাবা। তো সেখানে 8টা-9টা কোশ্চেন ওরা প্রস্তুতি ছাড়াই পারবে বা পেরেছে, বুঝতে পারছো? এজন্য আমাদের হচ্ছে প্যাসেজগুলো একটু ভালো করে পড়া দরকার। তো চলো আমরা হচ্ছে পড়া শুরু করে দিই, কোনো কথা না বাড়াই। সো আজকের টপিক হচ্ছে আমাদের দ্য প্যারটস টেল। দ্য প্যারটস টেল মানে হচ্ছে তোতা পাখির টেল মানে হচ্ছে ছোট গল্প। টেল মানে কি? ছোট গল্প। সো তোতা পাখির গল্প আমরা এরকমটা অর্থ করব। সো এটা হচ্ছে তোমাদের ইউনিট অন, লেসন অন, একদম প্রথম যে গল্পটা রয়েছে। তো আমরা মূল গল্পে চলে যাই। দ্য প্যারটস টেল, তোতা পাখির গল্প, এটা লিখেছে হচ্ছে, মূল লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি হচ্ছে এই ছোট গল্পটা লিখেছিলেন। তো পরবর্তীতে দেখো ট্রান্সলেটেড বাই কায়সার হক। ট্রান্সলেটেড বাই মানে হচ্ছে অনুদিত, অর্থাৎ যেটা অনুবাদ করা হয়েছে কার দ্বারা, কার মাধ্যমে? বাই কায়সার হক, কায়সার হকের দ্বারা, অর্থাৎ কায়সার হক কর্তৃক অনুদিত, অর্থাৎ অনুবাদ করা হয়েছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর মূল গল্পটা লিখেছেন, পরবর্তীতে হচ্ছে কায়সার হক নামক একজন ব্যক্তি তিনি এটাকে অনুবাদ করেছেন, ইংরেজিতে ট্রান্সলেট করেছেন। ওকে, তো আমরা পড়া শুরু করি। দেখো এখানে বলছে ওয়ান্স আপন এ টাইম মানে হচ্ছে একদা এক সময়ে। হ্যাঁ, এটা একটা ফ্রেজ, এটা এভাবে ব্যবহৃত হয়, একদা এক সময়ে। দেয়ার মানে সেখানে, লিভড বাস করত, আ বার্ড একটা পাখি। এই যে লিভড, এটা কিন্তু ভার্বের 2 নম্বর ফর্ম। দেখো এই গল্পটা হচ্ছে অতীতের সময় নিয়ে লেখা। তো আমাদের সামনে যতগুলো ভার্ব আসবে ম্যাক্সিমামই সব দেখবা ভার্বের 2 নম্বর ফর্ম, কারণ অতীতকালের একটা গল্প বা ঘটনা। সো অতীতকাল মানে কি? পাস্ট ইনডিফিনাইট টেন্স বা পাস্ট টেন্স। পাস্ট টেন্স ইনডিফিনাইট টেন্স হচ্ছে সবসময় তোমার ভার্বের 2 নম্বর ফর্ম ব্যবহার করা হয়। একটা ভার্বের 3টা ফর্ম থাকে, তোমরা তো জানো। একটা ভার্বের 3টা ফর্ম থাকে, যেমন হচ্ছে V1, V2 আর হচ্ছে কি V3। সো গো, ওয়েন্ট, গন, এই আর কি। সো আমরা যখন এই প্যাসটা পড়বো দেখবো ম্যাক্সিমাম ভার্ব হচ্ছে সব ভার্বের 2 নম্বর ফর্ম। তো আমরা দেখাবো, দেখো যে ওয়ান্স আপন এ টাইম একদা এক সময়, দেয়ার সেখানে, লিভড বাস করতো, আ বার্ড একটা পাখি বাস করতো। একদা একটা সময়ে সেখানে একটা পাখি বাস করতো। আচ্ছা, এরপরে কি বলতেছে? এরপর বলছে ইট, এটা বলতে এই পাখির কথা বলতেছে। ইট কিন্তু একটা প্রোনাউন, রহিম, করিম এগুলোর পরিবর্তে হি ব্যবহৃত হয়। তারপর হচ্ছে তোমার কি বলে, তোমার হচ্ছে মেয়েদের নাম, যেমন হচ্ছে তোমার সীমা, ঠিক আছে, তারপর মারিয়া, এসব মেয়েদের নামের ক্ষেত্রে হচ্ছে তোমার সি ব্যবহৃত হয়। আর ইংরেজিতে হচ্ছে তোমার কোনো বস্তু, প্রাণী আর বেবি, যে বেবি একটা শব্দ আছে না, বেবি, কোনো বস্তু, প্রাণী এবং বেবি, এই 3টার ক্ষেত্রে হচ্ছে প্রোনাউন হিসেবে ইট ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? ইট। সো এখানে ইট বলতে পাখিটাকে বোঝাচ্ছে যে ইট ওয়াজ, এটা ছিল, অর্থাৎ পাখিটা ছিল আনলেটার্ড। দেখো আনলেটার্ড ছিল। এখানে মূল শব্দ হচ্ছে তোমার লেটার্ড। লেটার্ড শব্দের অর্থ হচ্ছে শিক্ষিত। হ্যাঁ, আমি বললাম দ্য ম্যান ইজ ভেরি লেটার্ড, লোকটা খুবই শিক্ষিত। এখন ইংরেজিতে কোনো শব্দের পূর্বে যদি আন যুক্ত করা হয় তখন সেটা বিপরীত অর্থ দেয়। যেমন আমি বললাম তাই মানে কি? তাই মানে বাধা। আমি যখন আন যুক্ত করবো, আনটাই, তখন অর্থ হবে খুলে ফেলা, এই যে বিপরীত অর্থ দিচ্ছে। এইবল মানে সক্ষম, আনএইবল মানে অক্ষম। হ্যাঁ, কোন একটা শব্দের পূর্বে আন যুক্ত করলে এটা বিপরীত অর্থ দেয়। তো এখানে বিপরীত অর্থ দিবে। লেটার্ড মানে যদি শিক্ষিত হয় তাহলে আনলেটার্ড মানে কি? অশিক্ষিত। তাহলে আমি বললাম যেমন হচ্ছে দ্য ম্যান ইজ ভেরি আনলেটার্ড, লোকটা খুবই অশিক্ষিত। হ্যাঁ, সো এখানে এটাই বলতেছে যে ইট ওয়াজ আনলেটার্ড, এই পাখিটা ছিল অশিক্ষিত। এরপর কি বলতেছে? এটা স্যাং, দেখো ইট, আচ্ছা কোথায় চলে গেল, দেখো এখানে বলতেছে ইট মানে পাখিটা, স্যাং, এই যে স্যাং এটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। 1 নম্বর ফর্ম কি? এই যে সিং, 2 নম্বর ফর্ম স্যাং, আর 3 নম্বর ফর্ম হচ্ছে তোমার সাং।
প্রত্যেকটা ভার্বেরই 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম তোমরা শিখে রাখবা, কারণ এটা ইংরেজি গ্রামারে অনেক বেশি লাগে। তুমি কোনো কিছু একটা লিখবা, ফ্রি হ্যান্ড রাইটিং করবা, সেখানেও লাগবে, সব ক্ষেত্রেই তোমার লাগবে। ওকে, আচ্ছা, এখন ইট স্যাং, এটা গান গাইতো, বাট কিন্তু কুড নট, পারতো না, রিসাইট, দেখো এই যে কুড নট না, এটাও কিন্তু ক্যান, এই যে ক্যান আছে না, ক্যান, ক্যান হচ্ছে ভার্বে 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম হচ্ছে তোমার কুড নট। সো ক্যান কুড দুইটা হচ্ছে তোমার মডাল অক্সিলারি ভার্ব, তোমরা জানো মডাল অক্সিলারি ভার্ব তো জানো যে তোমার ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা আসে ওই ভার্বে সবসময় 1 নম্বর ফর্ম হয়। রিসাইট হচ্ছে ভার্বে 1 নম্বর ফর্ম। সো বাট কিন্তু কুড নট, পারতো না, রিসাইট। আচ্ছা, রিসাইট, রিসাইট, রিসাইট শব্দটা যখন আমাদের কোরআন আছে না, হোলি কোরআন, পবিত্র কোরআন, সো রিসাইট কোরআন, রিসাইট কোরআন এর অর্থ হচ্ছে কোরআন তেলাওয়াত করা, ঠিক আছে, কোরআন তেলাওয়াত করা। আবার তোমার রিসাইটের পরে যদি আমি পোয়েম ব্যবহার করি, পোয়েম মানে কি, কবিতা, তখন অর্থ হবে আবৃত্তি করা। রিসাইট, পোয়েম মানে হচ্ছে কবিতা আবৃত্তি করা। আর এখানে তোমার অর্থ হবে, দেখো রিসাইট অর্থ হবে এখানে পাঠ করা, যে ইট কুড নট পাঠ, বাট কুড নট রিসাইট, সে হচ্ছে পাঠ করতে পারতো না, কি পাঠ করতে পারতো না, আ ওয়ার্ড, আ ওয়ার্ড মানে শব্দ, অফ স্ক্রিপচার, স্ক্রিপচার শব্দের অর্থ হচ্ছে ধর্মগ্রন্থ। এখন হিন্দুরা যেহেতু তাদের ধর্মগ্রন্থকে হচ্ছে শাস্ত্র বলে থাকে, তাই আমরা এখানে স্ক্রিপচারের অর্থ শাস্ত্র করে করব, হ্যাঁ। সো কি, বাট কুড নট রিসাইট, পাঠ করতে পারতো না, আ ওয়ার্ড মানে একটা শব্দ, অফ স্ক্রিপচার মানে শাস্ত্রের, বলতেছে শাস্ত্রের একটা শব্দও সে হচ্ছে কি পাঠ করতে পারতো না। তাহলে একবারে অর্থ করি, বলছে এটা গান গাইতো কিন্তু শাস্ত্রের একটা শব্দও পাঠ করতে পারতো না। অর্থাৎ এই যে তোমার প্যারট মানে তোতা, তোতা পাখি মানে বুঝো তো, তোতা পাখি মানে হচ্ছে তোমার টিয়া পাখি, টিয়া পাখি বা তোতা পাখির গল্প পড়তেছি। তো এখানে বলতেছে এই টিয়া পাখিটা সে শাস্ত্র, তার যে ধর্মগ্রন্থটা আছে হিন্দুদের, এটার একটা ওয়ার্ডও সে পড়তে পারতো না, একটা শব্দও সে পড়তে পারতো না, এটা বলতেছে। ইট, এটা মানে পাখিটা, হপড, দেখো এই যে হপ, এই হপটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, 1 নম্বর হচ্ছে হপ, এই হপ মানে হচ্ছে লাফালাফি করা, তিরিং বিরিং করা, ঠিক আছে। সো ইট হপড, এটা হচ্ছে লাফালাফি করতো, এন্ড দেখো সব কিন্তু ভার্বের 2 নম্বর ফর্ম, এন্ড এবং ইট ফ্লু, এই যে ফ্লু, ফ্লাই মানে হচ্ছে ওরা, দেখো ফ্লাই, ফ্লাই মানে ওরা, এই ফ্লাই ভার্বে 2 নম্বর ফর্ম হচ্ছে তোমার ফ্লু, আর 3 নম্বর ফর্ম হচ্ছে তোমার ফ্লোন। প্রত্যেকটা ভার্বের 3টা ফর্ম মুখস্থ করে রাখবে, এটা খুব কাজে দিবে, ঠিক আছে, একাডেমি, অ্যাডমিশন, সব ক্ষেত্রে ইংরেজি শিখতে চাইলে এগুলো শিখতে হবে। বুঝতে পারছো কিনা? আচ্ছা, তো হচ্ছে তোমার কি, ইট ফ্লু, এটা এটা উড়তো, বাট কিন্তু ল্যাকড, দেখো এটা উঠতো বাট কিন্তু ল্যাকড। আচ্ছা, ল্যাক এটা হচ্ছে একটা ভার্ব, ল্যাক শব্দের অর্থ হচ্ছে তোমার অভাব হওয়া, ঘাটতি থাকা, ঠিক আছে। তো বাট ল্যাকড মানে ঘাটতি ছিল, অল মানে সব ধরনের, সেন্স মানে কি, সেন্স শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, বোধ, সব ধরনের জ্ঞানের অভাব ছিল, কিসের জ্ঞান, ম্যানার্স মানে শিষ্টাচার, শিষ্টাচার, তাহলে শিষ্টাচার জ্ঞানের অভাব ছিল, সব ধরনের, অল সেন্স অফ ম্যানার্স মানে হচ্ছে সব ধরনের শিষ্টাচার জ্ঞান বা শিষ্টাচার বোধ। তাহলে একবার অর্থ করি, এটা লাফাতো কিন্তু, সরি, ইট হপড অ্যান্ড ইট ফ্লু, এটা লাফালাফি করতো এবং উঠতো, কিন্তু এটার সব ধরনের শিষ্টাচার জ্ঞান বা শিষ্টাচার বোধের অভাব ছিল। বুঝতে পারছো কিনা? আচ্ছা, এরপরে বলতেছে দ্য কিং, দ্য কিং মানে রাজা, সেড বললেন, রাজা বললেন, দেখো এই যে সেড আমি উচ্চারণ করলাম কি, দেখো তো সেড, তোমরা এটা উচ্চারণ করো সেইড, সেইড, হ্যাঁ এটার উচ্চারণ সেইড না, এটার উচ্চারণ হচ্ছে তোমার সেড, এটার উচ্চারণ কি, সেড। আচ্ছা, তো তোমার হচ্ছে দ্য কিং সেড, রাজা বললেন কি, সাচ এমন, সাচ অর্থ কি এমন, আবার একটা পাখি, এমন একটা পাখি, ইজ হয়, অফ নো ইউজ, এই দেখো অফ নো ইউজ, আমি তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড একদম ভেঙে ভেঙে পড়াবো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব সব ভেঙে ভেঙে পড়াবো, কারণ এগুলো ইংরেজি শিখতেছো, শিখতে হবে, ভেঙে ভেঙে শিখতে হবে, ভাষা ভেঙে ভেঙে শিখতে হবে, আর অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, এর জন্য বিশেষ করে পড়াচ্ছি। দেখো অফ নো ইউজ, এটা একটা ফ্রেজ, ফ্রেজ বুঝো তো, ফ্রেজ, ফ্রেজ বুঝো, ফ্রেজ মানে কি, ফ্রেজ মানে হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ড, মানে শব্দ সমষ্টি, কয়েকটা শব্দ মিলে যখন একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন সেটাকে আমরা ফ্রেজ বলি। সো এখানে অফ নো ইউজ এর অর্থ হচ্ছে এই 3টা মিলে একটা অর্থ, এই 3টা মিলে একটা অর্থ হচ্ছে তোমার কাজের না, অপ্রয়োজনীয়, ঠিক আছে, এরকম অর্থ দিবে। সো সাচ আবার এমন একটা পাখি, অফ নো ইউজ এমন একটা পাখি কোনো কাজেরই না, অপ্রয়োজনীয়, রাজা বলতেছে এমন একটা পাখি কোনো কাজেরই না। এবার কি বলছে, ইয়েট তথাপি,
কিন্তু তবে এরকম অর্থ, ইয়েট তথাপি, ইট বলতে পাখিটা ডিভোর্স। দেখো ডিভোর, DEVOUR, ডিভোর এটা একটা ভার্ব। ডিভোর শব্দের অর্থ হচ্ছে তোমার গোগ্রাসে গেলা, শাব্দিক অর্থ, মেন অর্থ হচ্ছে গোগ্রাসে গেলা, রাক্ষসের মতো খাওয়া। তো এখানে তোমার হচ্ছে এই কি বলে, এখানে তোমার এই পাখির এখানে নর্মালি খাওয়া অর্থে ব্যবহৃত হবে। হ্যাঁ, সো ইট ডিভোর্স, এটা খেত, ফ্রুট মানে ফল, এটা ফল খেত, ফ্রম মানে হচ্ছে তোমার থেকে, দ্য ফরেস্ট মানে জঙ্গল বা বন, এটা জঙ্গল বা বনের ফল খেত। আচ্ছা, মানে হচ্ছে এই পাখিটা আচ্ছা পরে বলি, এটা দেখো বলছে কি ব্রিঙ্গিং ডাউন, এটা একটা ফ্রেজাল ভার্ব। ব্রিং ডাউন, BRING, ব্রিং ডাউন। ব্রিং ডাউনটা দুইটা অর্থ। ব্রিং ডাউন শব্দের একটা অর্থ হচ্ছে এখানে যে অর্থে ব্যবহৃত হচ্ছে কমানো, হ্রাস করা, কমিয়ে আনা, ঠিক আছে। আরেকটা অর্থ হচ্ছে ক্ষমতাচ্যুত করা। আরেকটা অর্থ কি, ক্ষমতাচ্যুত করা, বুঝতে পারছো? যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিলাম, দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ, বাংলাদেশের ছাত্ররা ব্রড ডাউন দ্য গভর্নমেন্ট, সরকারের ক্ষমতাচ্যুত করেছিল। যে ব্রড ডাউন, ব্রড বললাম কারণ ব্রিং এর 2 নম্বর ফর্ম হচ্ছে ব্রড। সো ব্রড ডাউন দ্য গভর্নমেন্ট, সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল। সো এরকম বিভিন্ন অর্থ হয়ে থাকে। সো এবার কি বলতেছে এখানে, ব্রিঙ্গিং ডাউন, কমিয়ে এনে, হ্রাস করে, এই যে প্রথম অর্থটা, হ্রাস করে, কমিয়ে এনে, কি কমিয়ে এনে, দ্য প্রফিটস। প্রফিটস মানে হচ্ছে তোমার মুনাফা। হ্যাঁ, কাদের মুনাফা? অফ ফ্রুট হারার্স। দেখো ফ্রুট হারার, ফ্রুট শব্দের অর্থ ফল, কিন্তু ফ্রুট হারার এই পর্যন্ত, এটার অর্থ হচ্ছে তোমার ফল বিক্রেতা। ফল বিক্রেতা, ফল বিক্রেতাদের মুনাফা কমিয়ে এনে, কোথায়? ইন দ্য রয়্যাল, রয়্যাল শব্দের অর্থ হচ্ছে তোমার রাজকীয়। মার্কেট শব্দের অর্থ হচ্ছে তোমার বাজার। রয়্যাল মার্কেট, রাজ্যের বাজার, অর্থাৎ রাজকীয় বাজার বলতে রাজ্যের বাজারে। তাহলে আমরা এখান থেকে অর্থ করি, দেখো রাজ্যের বাজারে, হ্যাঁ, ইন দ্য রয়্যাল মার্কেট, রাজ্যের বাজারে ফল বিক্রেতাদের মুনাফা কমিয়ে এনে এই পাখিটা বাগানের ফল খেয়ে ফেলতো। দেখো এই পাখিটা কি করতো জানো? পাখি তো একটা ফল সম্পূর্ণরূপে খায় না। এটা যেটা করতো সে হচ্ছে প্রত্যেকটা ফল থেকে একটু একটু করে খেত। এখন একটু একটু করে খালি এই ফল কি আর বিক্রি হবে? ধরো চাষিরা তোমার বাগানে, জঙ্গলে হচ্ছে ফল হচ্ছে তারা রোপণ করেছে, মানে গাছ রোপণ করেছে, ফল হয়েছে। তো পাখি হচ্ছে প্রত্যেকটা ফল থেকে একটু একটু করে খাচ্ছে। খাওয়ার ফলে এই ফলগুলো যখন তারা বাজারে নিয়ে যেত কেউ কিনতো না, ফলে তাদের মুনাফা হতো না, তারা হচ্ছে তাদের লোকসান হতো, তাদের ক্ষতি হতো। তো সেটাই বলতেছে এখানে যে রাজ্যের বাজারে ফল বিক্রেতাদের মুনাফা কমিয়ে এনে এই পাখিটা বাগানের ফল খেয়ে ফেলতো, ডিভোর্স, খেয়ে ফেলতো। ওকে, এই যে প্রত্যেকটা হচ্ছে ফল একটু একটু করে খেত, এই জন্য এখানে ডিভোর্স শব্দটা ইউজ করছে, মানে যে গোগ্রাসে, রাক্ষসের মতো খেত, এরকম আর কি, বুঝছো? এরপরে দেখো এটা অর্থ জোর প্রদান করার জন্য ডিভোর্স শব্দটা ব্যবহার করা হয়েছে। এখানে ইট ব্যবহার করতে পারতো তারা, বাট অর্থটাকে একটু জোর প্রদান করার জন্য তার ডিভোর্স শব্দটা ব্যবহার করেছে। এরপর বলছে তিনি বলতে রাজা শামুন, এই যে শামুন একটা ভার্ব, SUMMON, শামুন শব্দের অর্থ হচ্ছে তোমার তলব করা, ডেকে পাঠানো। দেখো আমি যে ভোকাবুলারি গুলো বলছি, যা যা পড়াচ্ছি, এগুলোর উপরে আমার একটা শীট আছে। হ্যাঁ, শীট আছে। তো এই শীটটা তোমরা যদি পেতে চাও তাহলে দেখো আমার এই যে পেজ, এটা নতুন পেজ, একেবারে প্রথম ভিডিও এটা। সো ইংলিশ উইথ খালিদ, হ্যাঁ, ইংলিশ উইথ খালিদ, ফেসবুকে তোমরা একটু সার্চ দিবা, সার্চ দিয়ে আমার পেজে একটু লাইক দিবা, দিয়ে তোমরা হচ্ছে এই বলবা যে ভাইয়া আমার এই শীটটা একটু দেন। এই শীটের ভিতরে তুমি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং পাবা, এবং পরীক্ষায় একাডেমিক অ্যাডমিশনে যে সিনোনিম অ্যান্টোনিম গুলো আসবে ওইগুলো পাবা একদম অর্থ সহ। ঠিক আছে, তাহলে তোমরা একটু করবা যদি ওয়ার্ড মিনিং তোমাদের লাগে, কারণ আমি এখানে সিনোনিম অ্যান্টোনিম বলবো না, কারণ বলতে গেলে সময় বেশি লাগবে। আবার এখানে যেহেতু বানান বলতেছি না, স্পেলিং বলে দিচ্ছি না, তোমাদের লিখতে বা বুঝতে সমস্যা হতে পারে, এই জন্য শীট নিয়ে তোমরা পড়ে ফেলবা। বুঝতে পারছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তো শামুন, তিনি হচ্ছেন তলব করলেন, তিনি ডেকে পাঠালেন কাকে? দ্য মিনিস্টার, মানে হচ্ছে তোমার মন্ত্রীকে, তিনি মন্ত্রীকে তলব করলেন রাজা। এবং কমান্ডেড মানে আদেশ করলেন, যে কমান্ড এটা একটা ভার্ব, এটার অর্থ হচ্ছে তোমার আদেশ করা। কমান্ড শব্দের অর্থ আদেশ করা। তিনি আদেশ করলেন এজুকেট মানে শিক্ষিত করো দ্য বার্ড, পাখিটাকে। দেখো এজুকেট এটা হচ্ছে একটা ভার্ব, এটার অর্থ হচ্ছে শিক্ষিত করা। এজুকেট শব্দের অর্থ কি? শিক্ষিত করা। আর এটা নাউন কি? এজুকেশন মানে শিক্ষা। আর এজুকেটেড মানে শিক্ষিত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এজুকেটেড, এই যে এজুকেটেড মানে শিক্ষিত, হ্যাঁ। আর বলে এজুকেটেড ম্যান মানে শিক্ষিত মানুষ, এরকম আর কি। আচ্ছা
তাহলে রাজা মন্ত্রীকে তলব করলেন এবং তাকে আদেশ করলেন যে এজুকেট দ্য বার্ড, পাখিটাকে শিক্ষিত করো। সো আমরা এই অংশ শেষ। তোমাদের যদি মনে কোনো ধরনের কোশ্চেন থাকে তোমরা আমাদের এই যে তোমাদের ইংলিশ উইথ খালিদ যে পেজটাতে তোমরা ক্লাস করছো এইখানে তোমরা হচ্ছে কমেন্ট করে আমাদের বলবা, আমরা তোমাদের কমেন্টে রিপ্লাইয়ের মাধ্যমে উত্তর দিয়ে দিব, অথবা আমার ফেসবুক পেজে গিয়েও তোমরা বলতে পারো। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে তোমরা কে কোন ব্যাচ থেকে আমাদের ক্লাসটা করতেছো একটু আমাকে জানাবা। আমি দেখতে চাই যে কোন ব্যাচ থেকে আমার এই ক্লাসটা বেশি করতেছে, তো কোন ব্যাচ 26, 27, 28 যে ব্যাচই হোক তুমি হচ্ছে একটু জানাই দিও। আচ্ছা, ওকে, তো শুরু করি। দেখো এরপর বলছে দ্য টাস্ক মানে কাজ, টাস্ক শব্দের অর্থ কি কাজ, অফ কিসের কাজ, এজুকেটিং দ্য বার্ড পাখিটাকে শিক্ষিত করার কাজ। এই যে এজুকেট এটা ভার্ব ছিল না, এটার অর্থ কি শিক্ষিত করা। এখন প্রিপোজিশনের পরে ভার্বের সাথে তোমার সবসময় আইএনজি যুক্ত হয়। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত। এটা খেয়াল করবা, খুব ইম্পর্টেন্ট গ্রামার। সো দ্য টাস্ক অফ এজুকেটিং দ্য বার্ড পাখিটাকে শিক্ষিত করার কাজ। এবার কি বলতেছে, ফেল অন। এই তো ফেল, এটার এক নম্বর ফর্ম হচ্ছে তোমার ফল, এই ফেল, তারপর হচ্ছে তোমার ফলেন, ফেল ফল ফলেন। সো এই ফল অন এটার অর্থ, এটা একটা ফ্রেজাল ভার্ব। ফল অন শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব গিয়ে পড়া বা দায়িত্ব আবর্তিত হওয়া, মানে কারোর উপর গিয়ে কোনো দায়িত্ব পড়া। সো বলছে পাখিটাকে শিক্ষিত করার কাজটা ফেল অন, পড়লো কার উপর গিয়ে পড়লো, দ্য কিংস নেফিউজ, দ্য কিংস নেফিউজ, কিংস মানে রাজার, নেফিউজ মানে হচ্ছে ভাগিনা, রাজার ভাগিনাদের উপরে গিয়ে পড়লো। তো রাজার ভাগিনা আবার কারা, এখানে আবার পরিচয় দিচ্ছে, দেখো হিজ তার, সিস্টার্স সন বোনদের সন্তান, তার বোনদের সন্তানেরা। রাজার ভাগিনা মানে কারা, হিজ সিস্টার সন রাজার বোনদের সন্তানেরা। তো আমরা একবারে অর্থ করি যে হচ্ছে পাখিটাকে শিক্ষিত করার কাজটা রাজার ভাগিনাদের উপর পড়লো, অর্থাৎ রাজার বোনদের সন্তানদের উপর, তাই না। এখন আমাদের এখানে একটা জিনিস শিখতে হবে, আমরা হচ্ছে এখানে তোমার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো, গ্রামার শিখবো, তোমরা একটু ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে অ্যাপোস্ট্রফির ব্যবহার, আমরা অ্যাপোস্ট্রফির ব্যবহার শিখবো, এটা তোমার অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। যেমন আমি লিখলাম পাখির বাসা, কি লিখলাম, পাখির বাসা। আচ্ছা, এখন এটার ইংরেজি কি হবে, দেখো বাংলায় এই র থাকা মানে এখানে তোমার ইংরেজি বাক্যে একটা হচ্ছে তোমার অ্যাপোস্ট্রফি এস হয়, কি হয়, অ্যাপোস্ট্রফি এস হয়। যেমন পাখি ইংরেজি কি বার্ড, বার্ড মানে কি পাখি, আর এই র এর জন্য আমরা নিব এখানে এস, বার্ডস, আর বাসা ইংরেজি কি নেস্ট, পাখির বাসা, তাই না। দেখো এটা আবার সহজ, এটা তোমরা পারবা। হ্যাঁ, আমরা যেটা ইম্পর্টেন্ট সেটা এবার একটু দেখো। আমি বললাম যে পাখিদের বাসা, কি বললাম, পাখিদের বাসা, মানে বিষয়টা হচ্ছে এখানে তোমার বিষয়টা হচ্ছে প্লুরাল হয়ে গিয়েছে, তাই না। আগে ছিল পাখি মানে একটা পাখির বাসা, পাখিদের অনেকগুলো পাখির বাসা বোঝাচ্ছে, তার মানে পাখিদের এই শব্দটা এখানে প্লুরাল। তো পাখিদের ইংরেজি কি, বার্ডস, BIRDS, বার্ডস মানে কি পাখিদের, কোনো নাউনের শেষে এস বা এস যুক্ত করলে এটা প্লুরাল হয়ে যায়, বেশি অর্থ দেয়। সো বার্ডস পাখির। এখন এই রয়ের জন্য আমার কি করতে হবে, অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, তাই না, যেটা আমরা আগে শিখলাম। দেখো বিষয়টা দেখো, বার্ডস আর বাসা ইংরেজি কি নেস্ট, পাখিদের বাসা। এখন মানে অনেকগুলো পাখির অনেক বাসা, তাই এখানে এস হয়, বার্ডস নেস্ট, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে বিষয়টা হচ্ছে তোমার এই বার্ডটা কি প্লুরাল না, প্লুরাল। যখন প্লুরাল হবে তখন তোমার শুধু অ্যাপোস্ট্রফি দিলেই হবে, অর্থাৎ দ্বিতীয় করে এসটা দেওয়া লাগবে না, তখন হবে বার্ডস নেস্ট। তুমি এখানে এসটা দিলে এটা কিন্তু ভুল হবে। হ্যাঁ, এটা অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। সিঙ্গুলার যখন একটা নাউন বোঝাবে তখন অ্যাপোস্ট্রফি এস, যখন এই যে পাখিদের, হ্যাঁ, যখন প্লুরাল হয়ে যাবে তখন তো তুমি শেষে একটা এস যুক্ত করবা এমনি, যেমন বার্ডস মানে পাখিদের। তো নতুন করে শুধু অ্যাপোস্ট্রফি যুক্ত করলেই হয়ে যাবে, এস আর যুক্ত করা লাগবে না। তো এই জিনিসটা একটু খেয়াল করবা। যেমন বন্ধুদের বাইক, তাহলে কি হবে, ফ্রেন্ডস, বন্ধুদের তার মানে কি ফ্রেন্ড, FRIENDS, ফ্রেন্ডস। হ্যাঁ, বন্ধুদের, তো অ্যাপোস্ট্রফি দিবে শুধু, আমি এখানে আর এস দেওয়ার দরকার নেই। বন্ধুদের বাইক, কারণ প্রত্যেকটা বন্ধুর এক একটা করে বাইক আছে, তাই অনেকগুলো বাইক, তাই ফ্রেন্ডস বাইকস, মানে প্রত্যেকটা বন্ধুরই এক একটা করে বাইক, মানে বন্ধুদের বাইকগুলো বা বন্ধুদের বাইক। তো এই জিনিসটা একটু খেয়াল করো, এটা ইম্পর্টেন্ট আছে। এবার বলতেছে দ্য লার্নেড মেন, দেখো মেনটা কি, এটা হচ্ছে তোমার নাউন, মানুষ, এটা মানুষ। তো নাউনের আগে সবসময় কি বসে, অ্যাডজেক্টিভ বসে, কি বসে, অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে সবসময় কি বসে, অ্যাডজেক্টিভ বসে। এটা হচ্ছে আমরা সামনে আরো বিস্তারিত শিখবো। তো এই লার্নেড হচ্ছে এখানে তোমার অ্যাডজেক্টিভ হয়েছে, কি হয়েছে, অ্যাডজেক্টিভ হয়েছে। তো লার্নেড মেন মানে শিক্ষিত মানুষেরা, প্লুরাল, ম্যানের প্লুরাল মেন। তো শিক্ষিত মানুষেরা
কোথাকার শিক্ষিত মানুষ? অফ দ্য কোর্ট। কোর্ট মানে হচ্ছে তোমার সভা। রাজার সভাসদ থাকে না, রাজার সভা থাকে না, রাজার সামনে বসে থাকে, তার দুই পাশ দিয়ে লাইন ধরে তোমার সভা কবি, তারপর হচ্ছে তোমার মন্ত্রী, মিনিস্টার, আরো যারা যারা আছে, হ্যাঁ, তারা সবাই কি থাকে, বিজ্ঞানী, আরো সবাই বসে থাকে। তোমরা হচ্ছে কি বলে গোপাল ভাঁড়ে দেখে থাকবা, ঠিক আছে। সো এখানে বলছে দ্য কোর্ট মানে এই সভার শিক্ষিত মানুষেরা কি করলো? ডেলিবারেটেড লং। ডেলিবারেট শব্দের অর্থ হচ্ছে তোমার, ডেলিবারেট শব্দের অর্থ কি বলো? ডেলিবারেট শব্দের অর্থ হচ্ছে তোমার পরামর্শ করা। কি করা? পরামর্শ করা। তো ডেলিবারেট শব্দের পরামর্শ করা। তাহলে লং মানে হচ্ছে তোমার দীর্ঘ সময়। সো সভার শিক্ষিত মানুষেরা দীর্ঘ সময় ধরে পরামর্শ করলো মানে পাখি যে মানে কোনো শিক্ষা নেই ভিতরে, এর শাস্ত্রের কোনো কিছু পড়তে পারে না, এর ম্যানার নেই, তাহলে এই পাখিটাকে কিভাবে শিক্ষিত করা যায় সেই ব্যাপারে তার হচ্ছে দীর্ঘ সময় ধরে কি পরামর্শ করলো। আচ্ছা, আমি আগেও বলেছি তোমাদের এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে, আমি যে সকল ওয়ার্ড বলছি এগুলো সিনোনিম অ্যান্টোনিম মানে এগুলোর সিনোনিম অ্যান্টোনিম সহ বাংলা অর্থ সহ আমার একটা শীট রয়েছে। তোমরা চাইলে আমার ইংলিশ উইথ খালিদ যে পেজটা আছে ফেসবুক, এই ফেসবুক পেজে একটু নক দিবা, আমি তোমাকে শীট দিয়ে দিব। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আরেকটা জিনিস, তোমরা কে কোন ব্যাচ থেকে ক্লাসটা দেখছো একটু জানাও, যে কোন ব্যাচ থেকে বেশি ক্লাস দেখতেছে আমি একটু দেখতে চাই। সো এরপর বলতেছে তারা বলতে এই যে তোমার সভার শিক্ষিত মানুষেরা ফন্ডার্ড। এই যে ফন্ডার, এটা হচ্ছে একটা ফন্ডার, এই পর্যন্ত ফন্ডার শব্দের অর্থ হচ্ছে তোমার ভেবে দেখা, চিন্তা ভাবনা করা। সো মানে এই তোমার রাজসভার লোকেরা ফন্ডার্ড মানে ভেবে দেখলো দ্য রিজনস মানে কারণগুলো, বিহাইন্ড মানে পেছনে, কিসের পেছনে? দ্য ইগনোরেন্স শব্দের অর্থ হচ্ছে তোমার কি বলে মূর্খতা। মূর্খতার পিছনের কারণগুলো ভেবে দেখলো। কার মূর্খতা? অফ দ্য ক্রিচার শব্দের অর্থ হচ্ছে তোমার, ক্রিচার শব্দের অর্থ কি বলতো? ক্রিচার শব্দের অর্থ হচ্ছে প্রাণী। এবার বলতেছে ইন কোয়েশ্চেন। দেখো, ইন কোয়েশ্চেন মানে প্রশ্ন, ইন মানে এটা তো প্রিপজিশন, মানে প্রশ্নে, এরকম না, এটা হচ্ছে একটা ফ্রেজ। বললাম না যে ফ্রেজ মানে কয়েকটা শব্দ সমষ্টি, কয়েকটা শব্দ মিলে যখন একটা নির্দিষ্ট অর্থ দেয় তখন সেটাকে ফ্রেজ বলে। সো ইন কোয়েশ্চেন শব্দের অর্থ হচ্ছে আলোচ্য, অর্থাৎ যাকে নিয়ে আলোচনা করা হচ্ছে। তো দ্য ক্রিচার ইন কোয়েশ্চেন মানে আলোচ্য প্রাণী, অর্থাৎ যে প্রাণীটি নিয়ে আলোচনা, কোন প্রাণী নিয়ে আলোচনা করা হচ্ছে? ওই যে পাখিটাকে নিয়ে আলোচনা করা হচ্ছে। তাই বলছে যে আলোচ্য মানে একবার অর্থ করি, দেখো যে রাজসভার লোকেরা, রাজসভার ওই যে শিক্ষিত লোকেরা অর্থাৎ তারা হচ্ছে কি আলোচ্য প্রাণীটির অজ্ঞতার পেছনের কারণগুলো ভেবে দেখলো। শেষের থেকে অর্থ করতে হবে আলোচ্য প্রাণীটির, মানে তারা আলোচ্য প্রাণীটির অজ্ঞতার বা মূর্খতার পেছনের কারণগুলো ভেবে দেখলো, চিন্তা ভাবনা করে দেখলো। আচ্ছা, করে তারা কি বলো? দেখো বলতেছে দ্য কনক্লুশন মানে কি? উপসংহার। তোমরা যে কম্পোজিশন বা রচনা এসে লেখার সময় শেষে লেখো কনক্লুশন মানে উপসংহার। এখানে উপসংহার বলতে তোমার এখানে সিদ্ধান্ত অর্থ আসবে, কারণ তারা অনেক সময় ধরে আলোচনা করে একটা উপসংহার এসেছে, তার মানে কি একটা সিদ্ধান্তে এসেছে। সো দ্য কনক্লুশন সিদ্ধান্তটা হলো কি? দ্য বার্ডস নেস্ট, এই যে দ্য বার্ডস নেস্ট পাখির বাসা, মেড অফ। দেখো এই যে মেড, এটা ভার্বের কয় নং ফর্ম বলো তো? তুমি যদি হঠাৎ করেই সেন্টেন্সের মাঝখানে ভার্বের 3 নং ফর্ম দেখো, যে মেড, এই যে মেড, তাই না? তো এই মেডটা হচ্ছে তোমার ভার্বের 3 নং ফর্ম এখানে। সো হঠাৎ করেই তুমি, এগুলো অর্থ ভালো করে তোলার জন্য কাজে লাগবে, তাই বোঝাচ্ছি। দেখো যে হঠাৎ করেই তুমি যদি হচ্ছে বাক্যের মাঝখানে ভার্বের 3 নং ফর্ম দেখো, তাহলে তুমি মনে করবা এখানে তোমার দ্যাট ইজ অথবা আর উজ্জ আছে, দ্যাট ইজ অথবা আর আছে, অথবা হু ইজ অথবা আর হু আর উজ্জ আছে। আচ্ছা দেখো, যখন এই 3 নম্বর ফর্মের আগের নাউনটা ব্যক্তি হবে, এই মেড এর আগের নাউনটা যখন ব্যক্তি হবে, তখন তুমি মনে করো এখানে হু ইজ অথবা আর আছে। আর যখন দেখবা যে এটার পূর্বের এটা হচ্ছে তোমার মানে দ্যাট আর হু রিলেটিভ প্রোনাউন না, রিলেটিভ প্রোনাউন দ্বারা কি তার আগের নাউনকে বোঝায়, সবসময় আগের নাউনকে বোঝায়। অর্থাৎ এই তোমার মেইডের আগের এই যে তোমার যে নাউনটা, এটা যদি তোমার হচ্ছে বস্তু থাকে, যেমন নেস্ট মানে বাসা, এটা একটা বস্তু, তাহলে এখানে দ্যাট ইজ অথবা আর উজ্জ আছে। এখন ইজ নাকি আর, কোনটা? এটা একটা প্রশ্ন। যদি হচ্ছে আগের নাউনটা সিঙ্গুলার হয় তাহলে ইজ, দ্যাট ইজ, যদি প্লুরাল হয় তাহলে হচ্ছে দ্যাট আর। এখানে যেহেতু নেস্ট সিঙ্গুলার, তাই আমরা এখানে ধরবো দ্যাট ইজ উজ্জ আছে। হ্যাঁ, সো
বার্ডস নেস্ট পাখির বাসা দ্যাট ইজ মেড অফ যেটা তৈরি, যেটা হয় তৈরি, দ্যাট ইজ যেটা হয় মেড অফ তৈরি। হ্যাঁ আচ্ছা এখন মেড অফ না দেখো তোমার হচ্ছে এটা মেড অফ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এরকম তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে আরো আছে দুইটার ভিতরে, এটা অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। সো এটা একটু আমরা একটু দেখে নিই, কি বলো একটু দেখে নিই। দেখো একটা হচ্ছে মেড অফ, দুইটা প্রিপোজিশন, দুইটার অর্থই তৈরি, কোনো কিছু থেকে কোনো কিছু তৈরি। সো একটা হচ্ছে তোমার মেড অফ, এটা হচ্ছে তোমার প্লুরাল ব্যবহার হবে, সরি প্যাসিভ ফর্মে ব্যবহার হবে সবসময়। এই যে মেড, আর একটা হচ্ছে ফ্রম, মেড ফ্রম, দুইটার অর্থ সেম কিন্তু ব্যবহার ভিন্ন। অর্থ সেম বলতে মেড অফ মানে বাংলায় তৈরি, কিন্তু এর ব্যবহারটা একটু ভিন্ন। আচ্ছা মেড অফ কখন ব্যবহার করব? যখন 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 হচ্ছে কোনো মানে যখন হচ্ছে যে জিনিসটা তৈরি করা হয়, মানে যখন কোনো জিনিস তৈরি করার পরে যে জিনিস দিয়ে তৈরি করা হয়েছে জিনিসটা, অর্থাৎ উপাদানটা দেখা যায়, বোঝা যায়, তখন সেই ক্ষেত্রে আমরা মেড অফ ইউজ করি, মেড অফ ইউজ করি। আমি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। ধরো দুইটা, মনে করে একটা জিনিস, তো এই জিনিসটা হচ্ছে তৈরি করা হয়েছে কিছু একটা দিয়ে, কিছু একটা দিয়ে তৈরি করা হয়েছে। ধরো এই জিনিসটা দিয়ে তৈরি করা হয়েছে, এই জিনিসটা দিয়ে তৈরি করা হয়েছে, এই জিনিসটা। এখন এইটা তৈরি করার পরে যদি বোঝা যায় যে এই জিনিসটা দিয়ে এটা তৈরি করা হয়েছে, অর্থাৎ উপাদানটা স্পষ্ট থাকে, তখন আমরা মেড অফ ইউজ করবো। দেখো উদাহরণ দিলে বুঝতে পারবা। উদাহরণ দিলে যেমন আমি বললাম মেড অফের উদাহরণ দিই, মেড অফের উদাহরণ দিয়ে আমি বললাম যে কি দ্য টেবল মানে টেবিলটা, দ্য টেবল ইজ মেড মানে তৈরি অফ উড, দ্য টেবল ইজ মেড অফ উড, কাঠ, এই হচ্ছে টেবিলটা কাঠ দিয়ে তৈরি। এখন একটা টেবিল ধরো তো কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এখন টেবিল দেখলে তো আমরা বুঝতে পারি যে এটা কাঠ দিয়ে তৈরি হয়েছে নাকি প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে কিছু একটা। তো ধরো একটা টেবিল তৈরি করা হচ্ছে, এটা দেখে বোঝা যাচ্ছে এটা কাঠ দিয়ে তৈরি, তার মানে আমরা সেক্ষেত্রে মেড অফ ইউজ করব, কারণ টেবিলটা তৈরি করার পরে বোঝা যাচ্ছে এটা কাঠ দিয়ে তৈরি করা। আচ্ছা ওকে, আবার আমি বলতে পারি দ্য চেয়ার, দ্য চেয়ার 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 ইজ মেড অফ কি প্লাস্টিক, বললাম প্লাস্টিক, প্লাস্টিক। ধরো একটা চেয়ার তোমার সামনে আছে, তুমি দেখেই বুঝতে পারতেছো প্লাস্টিক দিয়ে তৈরি, তাহলে তুমি সেক্ষেত্রে বলবা দ্য চেয়ার ইজ মেড অফ প্লাস্টিক, চেয়ারটা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা এবার তাহলে মেড ফ্রম কি? মেড ফ্রম, মেড ফ্রম হচ্ছে বিপরীত। একটা জিনিস তৈরি করার পরে যদি ওর উপাদানটা বোঝা না যায়, অর্থাৎ কি দিয়ে তৈরি করা হয়েছে এটা যদি বোঝা না যায়, তখন সেক্ষেত্রে আমরা মেড ফ্রম ইউজ করবো। কি ব্যবহার করব? মেড ফ্রম ব্যবহার করব। তো আমরা হচ্ছে এখানে উদাহরণ দিই, দেখুন মেড ফ্রম এর উদাহরণ দিচ্ছি। আমি বললাম যে দ্য পেপার মানে কি কাগজ, পেপার মানে কি কাগজ, দ্য পেপার ইজ মেড, দ্য পেপার ইজ মেড ফ্রম, আমি বললাম উড, কাঠ, কাঠ দিয়ে তৈরি। দেখো কাগজ আছে না, কাগজ কিন্তু গাছের কাঠ দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে, কিন্তু কাগজ যখন আমরা হাতে নিই, যখন ধরো আমার সামনে এই যে বইটা আছে, এই যে কাগজ, এটা যে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এটা আমি কি বুঝতে পারতেছি? বুঝতে পারতেছি না। তাহলে আমি এখানে মেড ফ্রম ইউজ করব। সো দ্য পেপার ইজ মেড ফ্রম উড, কাগজ হচ্ছে কাঠ দিয়ে তৈরি। আবার আমি বললাম দ্য সুগার মানে চিনি, সুগার মানে হচ্ছে চিনি, ইজ মেড ফ্রম সুগার কেন, সুগার কেন মানে কি ইক্ষু, আখ, আখ চিনি আখ দিয়ে তৈরি। এখন যখন তুমি চিনি তুমি হাতে নিবা, তখন বুঝবা যে এখানে কি আখের কোনো কিছু আছে, বোঝা যায় যে এটা আখ দিয়ে তৈরি, যায় না। এই জন্য আমরা এখানে মেড ফ্রম ইউজ করলাম, যে সুগার ইজ মেড ফ্রম, সুগার ইজ মেড ফ্রম সুগার কেন, আখ দিয়ে তৈরি। তো এই যে আমি এখানে যেসব বিষয় শেখাচ্ছি এগুলো একটু ভালো করে খেয়াল করবা, কারণ আমি যা পড়াবো, একটু আমাদের রিকোয়েস্ট থাকবে তোমরা আমার যারা ক্লাস করে একটু মনোযোগ দিয়ে ক্লাস, যেটা বলবো অ্যাডমিশনের যে গুরুত্বপূর্ণ এটা ভালো করে পড়বা। কারণ ওই যে 25-26 সেশনে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হলো, আমি ক্লাসে আমি অ্যাডমিশনের পড়া পড়াইনি, আমি একাডেমিক ইংলিশ পড়াইছি, ওদের প্যাসেজ পড়াইছি, ইংলিশ সেকেন্ড পেপার পড়াইছি। পড়ানোর সময় যেগুলো বলছে এটা এটা দেখো অ্যাডমিশনের জন্য আসবে, সেগুলোই চলে আসছে। তো 15টার ভিতরে 8টা 9টা কোয়েশ্চেন ওরা ইজিলি পারছে, ইজিলি, মানে কোনো রকম অ্যাডমিশনের প্রস্তুতি ছাড়াই। এজন্য তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটি পড়তে চাও, অন্যান্য ইউনিভার্সিটিতে পড়তে চাও, ক্লাসগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে করবা, ঠিক আছে কিনা? ওকে আচ্ছা, এবার কি বলতেছে দেখো, কোথায় ছিলাম জানি আমরা, এই যে সিদ্ধান্ত হলো কি, দ্য কনক্লুশন, সিদ্ধান্ত হলো দ্য বার্ডস নেস্ট পাখির বাসা, দ্যাট ইজ, এখানে দ্যাট ইজ উদ্র আছে বললাম তাই না, দ্যাট ইজ
মেড অফ যেটা তৈরি কি দিয়ে, স্ট্র মানে হচ্ছে খড়কুটো, আর টুইক্স মানে হচ্ছে ডালপালা, গাছের ডালপালা। এখন পাখির বাসা দেখলেই বোঝা যায় এটা হচ্ছে তোমার খড়কুটো বা হচ্ছে গাছের ডালপালা দিয়ে তৈরি, এজন্য এখানে মেড অফ ইউজ করেছে। ওকে, পাখির বাসা যেটা কি তোমার খড়কুটো এবং গাছের ডালপালা দিয়ে তৈরি, এটা কি কুড নট পারে না, হোল্ড ধারণ করতে, হোল্ড মানে কি ধারণ করা, ধরা, হ্যাঁ হোল্ড। তুমি বললে যে আই ক্যান নট হোল্ড দ্য বুক, আমি বইটা ধরে রাখতে পারছি না, তোরা ভারী আর কি, তাই। সো হোল্ড মানে ধরা, সো ধরে রাখতে পারতেছে না, ধারণ করতে পারতেছে না, মাছ মানে বেশি, নলেজ মানে হচ্ছে জ্ঞান, বেশি জ্ঞান ধারণ করতে পারতেছে না, ধরে রাখতে পারতেছে না। এটা হচ্ছে ওই তোমার সবার শিক্ষিত লোকেরা এই সিদ্ধান্ত আসলো বা এটা বললো তারা। দেখো মাছ ম্যানি মানে অনেক, মাছ মানে অনেক, ম্যানিটা হচ্ছে তোমার কাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হয়, আর মাছটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হয়। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন দুইটা অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। সো নলেজ এটা একটা আনকাউন্টেবল নাউন। এখন তোমরা হচ্ছে আমার সবসময় কোনো না কোনো কোর্স থাকে, তোমরা চাইলে আমার কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আমার কোর্সে যারা ইংরেজি পারেন না তাদেরকে একদম বেসিক থেকে পড়ায়, বেসিক ক্লাস, বেসিক ইংলিশের উপরে 5-6টা ক্লাস থাকে, আবার ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে ক্লাস নেই। তো এই ক্লাসগুলো করলে যেটা হবে, তুমি মনের যা আসে ইংরেজি সব তুমি লিখতে পারবা। আবার বেসিক তোমরা ইংলিশ যারা পারো না, কোথা থেকে শুরু করবা, কি করবা, হাই হুতাশ করো, তো তোমরা আমার কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। ইনশাল্লাহ কোর্সে ভর্তি হলে তোমাদের একাডেমি, অ্যাডমিশন দুই জায়গায় তোমরা লাভবান হবা, খুব ভালো কিছু করতে পারবা, ঠিক আছে? তো তাহলে তোমরা আমার এই ইংলিশ উইথ খালিদ পেজে নক দিতে পারো। বুঝতে পারছো কিনা? আচ্ছা, তাহলে আমরা একবার অর্থ করি যে সিদ্ধান্ত হলো যে কি সিদ্ধান্ত হলো পাখির বাসা যেটা খড়কুটো এবং গাছের ডালপালা দিয়ে তৈরি, এটা হচ্ছে কি বেশি জ্ঞান ধরে রাখতে পারে না। দেয়ারফোর তাই, দ্য ফার্স্ট থিং প্রথম জিনিস। আবার দেখো এখানে হঠাৎ করে ভার্বের 3 নং ফর্ম আসছে, কি আসছে? ভার্বের 3 নং ফর্ম, V3, নিডেড। সো তার মানে এখানে দ্যাট ইজ আছে, আগেই কিন্তু বোঝালাম, সো আগে দেখে নিবা। দ্য ফার্স্ট থিং দ্যাট ইজ নিডেড, যেটা হয় প্রয়োজন, প্রথম যে জিনিসটা দ্যাট ইজ নিডেড প্রয়োজন, হ্যাঁ সেটা কি বলো? এটা আচ্ছা, এটা হচ্ছে সরতেছে না কেন? আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এইখান থেকে এখানে অজ আছে, হ্যাঁ অজ, সেটা কি ছিল? প্রপার একটা উপযুক্ত বা যথাযথ কেজ মানে খাঁচা, একটা উপযুক্ত খাঁচা। তো বলছে তাই যে জিনিসটার প্রথম প্রয়োজন ছিল ওয়াজ, সেটা ছিল একটা যথাযথ খাঁচা। তারা এই সিদ্ধান্তটা নিল যে এই যে পাখি হচ্ছে কি, পাখির বাসা গাছ এবং গাছের খড়কুটো এবং গাছের ডালপালা দিয়ে তৈরি, যার কারণে বেশি জ্ঞান ধরে রাখতে পারতেছে না। তাই কি করতে হবে? তারা সিদ্ধান্ত নিল যে এই প্রথম যে জিনিসটা পাখির দরকার সেটা হচ্ছে একটা যথাযথ খাঁচা। আচ্ছা, এরপর কি বলছে? দ্য রয়্যাল মানে রাজকীয়, স্কলার্স মানে পণ্ডিত, অর্থাৎ রাজ্যের পণ্ডিত ধরবাম, রয়্যাল রাজ্যের পণ্ডিত, অর্থাৎ দ্য রয়্যাল স্কলার্স রাজ্যের পণ্ডিতেরা রিসিভড মানে গ্রহণ করলো, ভার্বের 2 নং ফর্ম, গ্রহণ করলো। হ্যাঁ কি গ্রহণ করলো? হ্যান্ডসাম। দেখো বিউটিফুল মানে সুন্দর, আমরা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করি যে বিউটিফুল গার্ল, সুন্দর মেয়ে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে হ্যান্ডসাম বয়, হ্যাঁ এরকম। কিন্তু হ্যান্ডসাম শব্দটা যখন এরকম ফি, স্যালারি, টাকা এগুলোর পরে আসবে তখন এটার অর্থ মোটা অঙ্কের। সো রিসিভ গ্রহণ করলো, হ্যান্ডসাম ফিস মানে মোটা অঙ্কের অর্থ, ফিস মানে অর্থ, মোটা অঙ্কের অর্থ তারা গ্রহণ করলো। এবং হ্যাপিলি মানে দেখো হ্যাপি মানে কি, এই হ্যাপিলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এখন আমি যে জিনিসটা বলবো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কি খুব ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য, একটু ভালো করে খেয়াল করো। হ্যাপি মানে কি? সুখ। এটা একটা কি অ্যাডজেক্টিভ তো তোমরা চিনো, তাই না? সো নাউনের সাথে কখনো যদি এলওয়াই যুক্ত হয়, দেখো নাউন প্লাস এলওয়াই, নাউনের সাথে কখনো এলওয়াই যুক্ত হলে সেটা নিশ্চিতভাবে অ্যাডজেক্টিভ হবে। যেমন আমি বললাম ফাদার কি একটা নাউন না? ফাদার মানে কি পিতা, ফাদার একটা নাউন, তো এটার সাথে যদি আমি এলওয়াই যুক্ত করি এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, ফাদারলি। আবার ফ্রেন্ড মানে কি? বন্ধু, ফ্রেন্ড মানে বন্ধু, তো এটা নাউন, তো নাউন এটার সাথে যদি আমি এলওয়াই যুক্ত করি তখন এটা হয়ে যাবে বন্ধু সুলভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ। এবার আর যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়, অ্যাডজেক্টিভের সাথে যদি কখনো এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা নিশ্চিতভাবে অ্যাডভার্ব হবে, কোনো সন্দেহ নেই, ঠিক আছে? কোনো সন্দেহ নেই, অ্যাডভার্ব হবে। যেমন আমি বললাম হচ্ছে তোমার বিউটিফুল মানে কি? সুন্দর। বিউটিফুল মানে কি? সুন্দর না? BEAUTIFUL, বিউটিফুল মানে সুন্দর। আচ্ছা, এখন এই বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, এটার সাথে যদি আমি একটা এলওয়াই যুক্ত করে দিই তখন এটা হয়ে যাবে অ্যাডভার্ব। কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। বিউটিফুলি অর্থাৎ সুন্দরভাবে। কুইক বা ব্যাড মানে খারাপ, এটা একটা অ্যাডজেক্টিভ, এটার সাথে এলওয়াই যুক্ত করো, ব্যাডলি, অ্যাডভার্ব হয়ে গেছে, মানে খারাপ ভাবে। বুঝতে পারছো? তাহলে
বিষয়গুলো খেয়াল করবা, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার এবার এখানে ওই যে আগে হ্যাপি, হ্যাপি থেকে হ্যাপিলি হয়েছে, হ্যাপি অ্যাডজেক্টিভ ছিল, ওটার সাথে এলওয়াই যুক্ত হয়েছে, এই যে হ্যাপি, হ্যাপি, হ্যাঁ হ্যাপি। তো এলওয়াই যুক্ত করার ক্ষেত্রে যদি ওয়াই এর আগে তোমার কনসোনেন্ট সাউন্ড থাকে, ভাওয়েল আছে না, ভাওয়েল এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এই কাজটাকে ভাওয়েল বলে। তো এই পাঁচটার বাইরে যদি কোনো কিছু একটা থাকে ওয়াই এর আগে, তখন ওটা আই হয়ে যায়, ওয়াইটা আই হয়ে গেছে, এরপর এলওয়াই যুক্ত করছে হ্যাপিলি, মানে আনন্দের সাথে, সানন্দে, ঠিক আছে। এবার কোনো শব্দের শেষে যদি ডাবল এল ওয়াই থাকে তাহলে এটা নিশ্চিতভাবে অ্যাডভার্ব হবে। যেমন আমি বললাম হচ্ছে তোমার নরমালি, নরমালি, এই যে এখানে দুইটা ডাবল এল আছে, এটা একটা অ্যাডভার্ব। তারপর হচ্ছে তোমার ভার্চুয়ালি, ডাবল এল ওয়াই আছে, অ্যাডভার্ব হবে। তো এই জিনিসগুলো একটু নোট করে নিবা, একটু বই ধ্বংস করে ফেলতে হবে লিখে লিখে, হ্যাঁ। বই একদম বইকে মানুষ করে রাখা যাবে না, বইকে একেবারে দাগায় ধ্বংস করে ফেলতে হবে, ঠিক আছে কিনা। আর বই সামনে রেখে অবশ্যই ক্লাসটা করতে হবে। কাদের সামনে বই আছে একটু কমেন্টে জানাও, দেখবো নি যে কারা কারা হচ্ছে তোমরা বই সামনে রেখে ক্লাস করতেছো। আচ্ছা দেখো, এরপরে আমরা এটা আমাদের শেষ, তাই না, এটা আমাদের শেষ, সরি এটা হ্যান্ডসাম ফিস। তারা হচ্ছে এই যে দ্য রয়্যাল স্কলার্স, রাজ্যের পণ্ডিতেরা, রিসিভ তারা গ্রহণ করলো, হ্যান্ডসাম ফিস মানে মোটা অঙ্কের অর্থ, এন্ড হ্যাপিলি আনন্দের সাথে, ওয়েন্ট হোম বাসায় চলে গেল। এই ওয়েন্ট কি, গো ভার্বের 2 নৌ ফর্ম। এখন গো, ওয়েন্ট এগুলোর পরে সবসময় টু ব্যবহার হয় কোনো দিকে যাওয়া অর্থে। যেমন আই ওয়ান্ট টু গো টু কলেজ, আমি কলেজে যেতে চাই, গো এর পরে টু হয় সবসময়। কিন্তু এই যে হোমের আগে কি টু ব্যবহার হয়েছে, হয় নাই। তাহলে এটা জেনে রাখতে হবে, তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য বলছি। হোম মানে বাড়ি বা দেশ, আর অ্যাব্রোড, হোম আর অ্যাব্রোড এই দুইটার পূর্বে কখনো টু হয় না। কি হয় না, টু হয় না। আই ওয়ান্না গো হোম, নট আই ওয়ান্না গো টু হোম, ঠিক আছে, এরকম। সো ওয়েন্ট হোম তারা বাসায় ফিরে গেল, ওয়েন্ট হোম তারা বাসায় ফিরে গেল। তো রাজ্যের পণ্ডিতেরা মোটা অঙ্কের অর্থ গ্রহণ করলো এবং আনন্দের সাথে বাসায় ফিরে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যাই, এরপরে হচ্ছে আমরা চলে যাই, এরপরে কি আছে এখানে, গোল্ডস্মিথ, গোল্ডস্মিথ মানে একজন স্বর্ণকার, গোল্ডস্মিথ মানে হচ্ছে স্বর্ণকার, একজন স্বর্ণকার সেট টু, দেখো সেট টু এটা একটা ফ্রেজাল ভার্ব, এটার অর্থ হচ্ছে তোমার শুরু করা, স্টার্ট, হ্যাঁ। একজন স্বর্ণকার সেট টু মানে স্টার্টেড, শুরু করলেন কি, ওয়ার্ক কাজ করা শুরু করলেন, ওয়ান উপরে, কিসের উপরে কাজ করা শুরু করলেন, গিল্ডেড মানে হচ্ছে সোনালী, অর্থাৎ সোনা দিয়ে যেটা তৈরি করা হয়, কেজ মানে হচ্ছে তোমার খাঁচা, সোনালী খাঁচার উপরে কাজ শুরু করলেন, অর্থাৎ একজন স্বর্ণকার আসলেন, তিনি সোনার একটা খাঁচা তৈরি করার কাজ শুরু করলেন। তাহলে একজন স্বর্ণকার সোনালী খাঁচার উপর কাজ তৈরি করা, সোনালী খাঁচার উপর কাজ করা শুরু করলেন। ওকে, এটা বলতে এই খাঁচা যে সোনার খাঁচাটা তৈরি করলো, এই খাঁচাটা টার্নড আউট, দেখো এটা একটা ফ্রেজাল ভার্ব, TURN, টার্ন আউট শব্দের অর্থ হচ্ছে তোমার প্রকাশ পাওয়া। টার্ন আউট শব্দের অর্থ কি, প্রকাশ পাওয়া, কোন একটা রূপে প্রকাশ পাওয়া। সো এখানে দেখো যে এই খাঁচাটা টার্ন আউট প্রকাশ পেল, টু বি হয়ে, কি হয়ে প্রকাশ পেল, অফ কি, সাচ মানে এমন, এক্সকুইজিট মানে অনিন্দ, অনিন্দ মানে হচ্ছে খুব সুন্দর আর কি, অনিন্দ মানে খুব সুন্দর যে জিনিসটা সেটাকে অনিন্দ বলা হয়। যে এমন এক্সকুইজিট মানে অনিন্দ, ওয়ার্কসম্যানশিপ, দেখো ওয়ার্কসম্যানশিপ মানে হচ্ছে কারিগরি দক্ষতা, কারিগর তো চিনো, যারা হাত দিয়ে বিভিন্ন জিনিসপত্র, থালা বাসন বা বিভিন্ন জিনিসপত্র নকশা করে বা সুন্দর করে তৈরি করে, তাদের কারিগর বলা হয়। আর তারা তো একটা দক্ষতার মাধ্যমে এই কাজগুলো করে থাকে, তো এটাকে বলা হয় কারিগরি দক্ষতা। তো যখন কোন একটা জিনিস তারা, ধরো কোন একজন কারিগর, সে হচ্ছে কি একটা টেবিল তৈরি করলো খুব নকশা ঠকশা করে সুন্দর করে, এই টেবিলটা দেখলে তখন তোমার কি মনে হয় বলো তো, যে তৈরি করেছে সেই ব্যক্তির ওই কারিগরি দক্ষতা তোমার মনে আসবে না, যে তৈরি করছে তার কারিগরি দক্ষতা তো সেই চমৎকার, তাই না। মানে যে ওই টেবিলটা দেখলে তোমার ওই ব্যক্তির কারিগরি দক্ষতাটার প্রশংসা তুমি করবা, ওটাই তোমার মনে ভেসে উঠবে, বা ওই টেবিলটা হচ্ছে কারিগরি দক্ষতার একটা রূপ, এইটাই। তো বলতেছে যে এই যে তোমার সোনার খাঁচাটা it turned out to be of such exquisite workmanship, এটা হচ্ছে এমন একটা অনিন্দ কারিগরি দক্ষতা রূপে প্রকাশ পেল, বা দক্ষতার হয়ে প্রকাশ পেল, মানে ওই সোনার খাঁচাটা এমন একটা কারিগরি দক্ষতা হয়ে প্রকাশ পেল, দ্যাট যে
পিপল মানে মানুষ, ফ্রম থেকে, ফার অ্যান্ড নিয়ার। দেখো ফার মানে দূরে, নিয়ার মানে কাছে, দূরের এবং কাছের না। ফার অ্যান্ড নিয়ার এটা একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে তোমার ফার অ্যান্ড নিয়ার, এটার অর্থ হচ্ছে এভরিওয়্যার। এভরিওয়্যার মানে সব জায়গা থেকে, পুরোটা লিখলাম না, এভরিওয়্যার সব জায়গা থেকে। হ্যাঁ, সব জায়গা থেকে মানুষ, পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার, সব জায়গা থেকে মানুষ, ক্রাউডেড রাউন্ড। দেখো ক্রাউড এটা একটা ভার্ব, ক্রাউড শব্দের অর্থ হচ্ছে জড়ো হওয়া, আর রাউন্ড মানে কি চারিপাশে, আশেপাশে এরকম বোঝায় একটা, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। যেমন আমি বললাম ধরো কোনো একটা মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, তো আশেপাশের লোকজন যারা ছিল সবাই ওই মৃত যে শরীর ওটার আশেপাশে জড়ো হয়েছে। তো আমি বলতে পারি a lot of people crowded round the dead body, মৃত বডিটার পাশে অনেক মানুষ জড়ো হয়েছে। যা শিখবা ভোকাবুলারি এগুলো বা নিজে নিজে ব্যবহার করা শিখবা। হ্যাঁ, আচ্ছা দেখো যে ফার অ্যান্ড নিয়ার তোমার কাছে মানে সব জায়গার মানুষ, ক্রাউডেড রাউন্ড মানে চারিপাশে জমা হলো, জড়ো হলো, ফর জন্য, আলোক একটা দৃষ্টির জন্য। লুক শব্দের এই লুকটা কিন্তু এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ তোমাদের বেসিক ইংলিশে পড়াবো অবশ্য, যে এই আর্টিকেল প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, আর্টিকেল প্রিপোজিশন এগুলোর পরে যদি একটা মাত্র অর্থ থাকে ওটা নাউন হয়, যে লুক দৃষ্টি, এখানে লুকটা দৃষ্টি অর্থে, একটা মাত্র দৃষ্টির জন্য সব জায়গার মানুষ আশেপাশে জড়ো হলো। আমরা একবার অর্থ করি, বলতেছে এই খাঁচাটা এমন একটা অনিন্দ কারিগরি দক্ষতা হয়ে প্রকাশ পেল যে সব জায়গা থেকে মানুষ এটার আশেপাশে একটা দৃষ্টির জন্য কি জড়ো হলো, অর্থাৎ সবাই একটাবার দেখার জন্য কি খাঁচার আশেপাশে সবাই জড়ো হয়ে গেছে যে কি খাঁচা তৈরি করছে। হ্যাঁ, আচ্ছা দেখো সাম সেড মানে কিছু বললো, কিছু বলতে দেখো সাম মানে এখানে পিপল উজ্জ আছে, সাম পিপল। সাম যখন সাম ম্যানি এগুলো যখন দেখবা কোনো সেন্টেন্সে সাবজেক্ট হয়েছে, তার মানে মনে করবে এখানে একটা নাউন উজ্জ আছে। সাম সাবজেক্ট ভার্ব, এখানে মূলত ছিল সাম পিপল, কিছু মানুষ, সেড বলেছিল, কি বলেছিল, দিস এটা, ইজ হয়, এডুকেশন মানে শিক্ষা, ফার এক্সেলেন্স, এই যে দেখো ফার এক্সেলেন্স এটার অর্থ কি, ফার এক্সেলেন্স এটা একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে সর্বোৎকৃষ্ট, হ্যাঁ সবচেয়ে ভালো এরকম অর্থ দেয়। তোমাদের আগেও বলেছি, তোমাদের যদি আমি যে অর্থগুলো বলছি এটার উপরে আমার একটা শীট রয়েছে, ওখানে সিনোনিম অ্যান্টোনিম সহ দেওয়া রয়েছে, যেটা একাডেমিক অ্যাডমিশনের দরকার। তোমাদের প্রয়োজন হলে ইংলিশ উইথ খালিদ যে ফেসবুক পেজটা আছে এখানে গিয়ে তোমরা একটু নক দিবা, ঠিক আছে, আমি তোমাদের শীট দিয়ে দিব। আর তোমরা কি কোন ব্যাচ থেকে ক্লাস করছো অবশ্যই জানাও, আমি দেখতে চাই কোন ব্যাচ থেকে আমাদের ক্লাসটা বেশি দেখছো। এখন ফার এক্সেলেন্সের একটা উদাহরণ দিই, সর্বোৎকৃষ্ট। আমি বললাম দিস রেস্টুরেন্ট কি বললাম, দিস রেস্টুরেন্ট, তাই না, দিস রেস্টুরেন্ট ইজ, কি বলবো, দিস রেস্টুরেন্ট ইজ ফেমাস ফর পিৎজা, জায়গা নেই তো আমি এখানে লিখছি ফর পিৎজা, লিখলাম যে পিৎজা ফার এক্সিলেন্স, আর এক্সিলেন্স শব্দটা লিখেছে যে ফার এক্সিলেন্স, যেটা তাহলে অর্থ হবে দেখো দিস রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটা ইজ ফেমাস ফর বিখ্যাত, কিসের জন্য বিখ্যাত, পিৎজার জন্য, ফার এক্সেলেন্স। তাহলে ফার এক্সেলেন্স শব্দটা যে শব্দের পরে থাকবে ওই জিনিসটা যে সর্বোৎকৃষ্ট সবচেয়ে ভালো এরকম অর্থ দিবে। তাহলে এই রেস্টুরেন্টটা হচ্ছে তোমার পিৎজা পার এক্সেলেন্স, তার মানে সর্বোৎকৃষ্ট, সবচেয়ে ভালো পিৎজার জন্য বিখ্যাত। তাহলে এখানে কি হবে, দিস এডুকেশন, দিস ইজ এডুকেশন এটা হলো শিক্ষা, ফার এক্সেলেন্স মানে সর্বোৎকৃষ্ট শিক্ষা, অর্থাৎ এটা হলো সর্বোৎকৃষ্ট শিক্ষা, সবচেয়ে ভালো শিক্ষা। তোমার কিছু লোক এসে বললো যে এটা হলো সবচেয়ে ভালো শিক্ষা হয়েছে, পাখির জন্য খাঁচা তৈরি করছে, এটা বলতেছে যাক এটা হচ্ছে পাখির জন্য সব থেকে ভালো শিক্ষা। আদার্স মানে হচ্ছে তোমার অন্যান্যরা, ঠিক আছে। আদার, দেখো আদার একটু শিখে রাখো, আদারের পরে সবসময় কোনো না কোনো একটা নাউন হবেই, যেমন আদার পিপল অন্যান্য মানুষ, আদার পারসন অন্যান্য ব্যক্তি, আদার স্টুডেন্টস অন্যান্য ছাত্রছাত্রীরা, আদারের পরে কোনো একটা নাউন হবে, কিন্তু আদার্স এটার পরে কখনো নাউন হবে না, আদার্স, ঠিক আছে, আদার্স এটার অর্থ হচ্ছে অন্যান্যরা সেড বলেছিল, ইভেন মানে এমনকি, ইফ মানে যদি এটা মানে পাখিটা লার্নস শেখে, নাথিং কোনো কিছুই না, বাক্যে যদি নাথিং, নেভার, নো অর্থাৎ না যুক্ত কিছু থাকে তাহলে পুরো অর্থটাই নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ
ইভেন ইফ ইট লার্নস নাথিং, এটা এমনকি যদি এটা কোনো কিছুই শেখে না, কোনো কিছুই না শেখে, এমনকি যদি এটা কোনো কিছুই না শেখে, ইট মানে এই পাখিটা হ্যাজ পেয়েছে, হ্যাজ গট মানে পেয়েছে, হ্যাজ গট পেয়েছে, কি পেয়েছে, দ্য কেজ মানে খাঁচাটা পেয়েছে। বলছে এই পাখিটা, কিছুমান অন্যান্যরা বললো যে যদিও যদিও বলছে যদিও হচ্ছে তোমার পাখিটা কিছুই না শেখে, তবুও তো এটা একটা খাঁচা পেয়েছে, তাই না? ওনারা বলছে যে কত লাকি, যে কত লাকি যে হচ্ছে পাখি একটা সোনালী খাঁচা পেয়েছে, সোনার খাঁচা পেয়েছে, এটা তারা বলতেছে। এরপর বলতেছে যে দা দা গোল্ড স্মিথ মানে স্বর্ণকার ওয়াজ ছিল, দা স্বর্ণকার ওয়াজ ছিল কি ডিলাইটেড মানে আনন্দিত, অর্থাৎ স্বর্ণকার আনন্দিত হলো টু গেট মানে পে আ ব্যাগ ফুল মানে একটা ব্যাগ ভর্তি অফ মানি, ব্যাগ ফুল অফ মানি মানে ব্যাগ ভর্তি টাকা, অ্যাজ রেওয়ার্ড, এখানে রেওয়ার্ড শব্দ আছে, এটা সরতেছে না, হ্যাঁ, যে পুরস্কার হিসেবে বলতেছে যে গোল্ডস্মিথ এই স্বর্ণকার পুরস্কার হিসেবে ব্যাগ ভর্তি টাকা পেয়ে আনন্দিত হলো। অ্যান্ড এবং ওয়েন্ট হোম, কি ওয়েন্ট হোম মানে বাসায় চলে গেল। অ্যাট ওয়ান্স শব্দের অর্থ কি? অ্যাট ওয়ান্স শব্দের অর্থ হচ্ছে তোমার ইমিডিয়েটলি মানে তাৎক্ষণিকভাবে। ইমিডিয়েটলি শব্দের অর্থ কি? ঠিক আছে, ইমিডিয়েটলি শব্দের অর্থ হচ্ছে তোমার তাৎক্ষণিক ভাবে। এই দেখো অ্যাট ওয়ান্স, এটা একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে তোমার তাৎক্ষণিক ভাবে, সেই মুহূর্তে, এরকম অর্থ দিবে। সো বলতেছে এবং তাৎক্ষণিক ভাবে বা সেই মুহূর্তে বাসায় চলে গেল। একবার অর্থ করি যে স্বর্ণকার হচ্ছে পুরস্কার হিসেবে ব্যাগ ভর্তি টাকা পেয়ে আনন্দিত হলো এবং তৎক্ষণাৎ সেই মুহূর্তে ইমিডিয়েটলি বাসায় চলে গেল। এরপর বলতেছে তোমার আ টিচার একজন শিক্ষক কেম আসলেন, একটা শিক্ষক আসলেন, অ্যান্ড টু গিভ লেসন মানে শিক্ষা দেওয়া, টু গিভ লেসন শিক্ষা দিতে, টু দা বার্ড পাখিটাকে, বলছে পাখিটাকে শিক্ষা দিতে একজন শিক্ষক আসলেন। তিনি নিলেন আ ফিঞ্চ শব্দের অর্থ হচ্ছে চিমটি বুঝছো, যে তুমি যে লবণ নাও তখন এই যে হাত দুইটা এরকম করে লবণ নাও না, এক চিমটি লবণ, এটা। সো হি টুক আ ফিঞ্চ, তিনি নিলেন এক চিমটি কি অফ স্নাফ মানে হচ্ছে তোমার নস্যি বলা হয়, ভালো বাংলায় নস্যি, মানে তামাকের গুঁড়া আর কি, তামাকের গুঁড়া, এক চিমটি তামাকের গুঁড়া নিলেন। অ্যান্ড ডিক্লেয়ার্ড এবং ঘোষণা করলেন, ডিক্লেয়ার মানে ঘোষণা করা, ঘোষণা করলেন, কি ঘোষণা করলেন? দেখো দিস এটা ইজিন হয় না, আ ম্যাটার মানে বিষয়, আ ম্যাটার অফ জাস্ট মানে কিছু, শুধুমাত্র, আ ফিউ মানে অল্প কিছু, টেক্সট মানে হচ্ছে পাঠ্য, টেক্সট মানে কি? পাঠ্য। বলছে দিস ইজন্ট আ ম্যাটার অফ জাস্ট আ ফিউ টেক্সট, এটা অল্প কিছু পাঠ্যে, এটা শুধু অল্প কিছু পাঠ্যের বিষয় না। আচ্ছা, পাঠ্য জিনিসটা কি আগে বোঝো, পাঠ্য জিনিসটা কি? টেক্সট মানে তো তোমরা বোঝো, এই যে বইয়ের টেক্সট, যেমন আমরা তোমাদের এই যে টেক্সট পড়াচ্ছি, তাই না, ইংলিশ ফার্স্ট পেপারের টেক্সট বুকটা তোমাদের পড়াচ্ছি। টেক্সট মানে কি? টেক্সট মানে হচ্ছে একটা বইয়ের মূল লেখাটাকে টেক্সট বলা হয়, পাঠ্য বলা হয়। তার মানে বইয়ের ভূমিকা, তারপরে হচ্ছে তোমার সূচিপত্র, ইভেন বইয়ের যে টাইটেলগুলো থাকে, টাইটেল, রেফারেন্স, এগুলো বাদে বইয়ের যে মূল লেখাটা, এটাকে বলা হয় তোমার টেক্সট। ঠিক আছে, তো তোমার এই যে শিক্ষক শেষে বলতেছে দিস ইজ ইন দ্য ম্যাটার অফ জাস্ট আ ফিউ টেক্সট, এটা অল্প কিছু পাঠ্যের বিষয় না, মানে অল্প কিছু এরকম হচ্ছে লেখালেখি দিয়ে, পাঠ্য দিয়ে হবে না, এর আরো হচ্ছে বইপত্রের দরকার, এই জিনিসটা এখানে বলতেছে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমরা হচ্ছে পরে চলে যাচ্ছি। এরপর কি বলতেছে দেখো, অন অফ দা, এই যে অন অফ একজন, দেখো এই গ্রামারটা একটু শিখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট একটা গ্রামার। অন অফ এর এটা হচ্ছে তোমার এই যে তোমার হচ্ছে 49তম বিসিএস হলে বিসিএস এখান থেকে কোয়েশ্চেন আসছে, বুঝছো? কোয়েশ্চেনটা এরকম ছিল যে আমি তোমাদের একটু লিখে বোঝাই, এগুলো ইম্পর্টেন্ট। ধরো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসতে পারে বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে চলে আসতে, শিখতে হবে না। দেখো অন অফ কোয়েশ্চেন এরকম ছিল, এ নাম্বার ছিল, মানে সঠিক বাক্যটা তোমার আইডেন্টিফাই করতে বলতেছে। সো অন অফ মাই সিস্টার, one of my sister is a doctor, one of my sister is a doctor. ওকে, আবার বি নম্বরে ছিল হচ্ছে তোমার এরকম যে on of my sisters, one of my sisters are doctor.
ওকে, না এটা লেখা লাগবে, এটা এখানে লিখি DOCT ডক্টরস। ওকে, এস যুক্ত করেছি কিন্তু এখানে। সি নম্বর হচ্ছে অন অফ মাই, এখানে লিখলাম হচ্ছে ধরো তোমার সিস্টার ইজ এ ডক্টর। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ডি নম্বরে কি লিখতেছি। ডি নম্বরে হচ্ছে তোমার অন অফ মাই সিস্টার্স ইজ এ ডক্টর। এখন কথা হচ্ছে কোন বাক্যটা সঠিক। দেখো গ্রামারটা বলে দিই, তাহলে নিজেরা সলভ করতে পারবা। অন অফ যুক্ত, অন অফ এর পরে যে নাউনটা হয় কি হয়, অন অফ এর পরে নাউন কি সিস্টার, অন অফ এর পরে যে নাউনটা হয়, নাউনটা সবসময় প্লুরাল হয়, সবসময় কি হয় প্লুরাল হয়। যেমন অন অফ মাই ফ্রেন্ডস, অন অফ দ্য টিচার্স, হ্যাঁ প্লুরাল হয়। কিন্তু ভার্বটা হয় সিঙ্গুলার, কি হয় ভার্বটা হয় সিঙ্গুলার হয়। কেন হয় এটা শেখাই দিই। দেখো এই যে অন অফ মাই সিস্টার, এই অংশটা এটা তো ভার্ব, তো ভার্বের আগের অংশ তো সাবজেক্ট, তাই না। কিন্তু দেখো এইখানে একটা অফ প্রিপোজিশন আছে না, তুমি সবসময় মনে রাখবা প্রিপোজিশনের পরে যাই থাকুক, 100টা 200 300 400টা নাউন থাকুক, ওইটা কখনোই তোমার সাবজেক্ট হবে না। প্রিপোজিশনের আগের অংশ সবসময় সাবজেক্ট হয়। এখন অনটা কি, তাহলে সাবজেক্ট, এখন অন মানে কি একটা, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য ভার্বটাও হয় সিঙ্গুলার। তাহলে কোন বাক্য সঠিক, এখানে আছে ওয়ান অফ মাই সিস্টার, এই যে নাউনের সাথে এস যুক্ত করা নেই, তাহলে এটা ভুল। এটা আবার ওয়ান অফ মাই সিস্টার্স, হ্যাঁ নাউনটা প্লুরাল আছে কিন্তু ভার্বটা আবার প্লুরাল করে দিয়েছে, তাহলে হবে না, ভার্ব তো সিঙ্গুলার হবে, তাহলে এটাও ভুল। ওয়ান অফ মাই সিস্টার, এখানে আবার নাউনের সাথে এস যুক্ত করে নাই, কারণ ওয়ান অফ এর পরে নাউনের সাথে এস যুক্ত করতে হয়, প্লুরাল হয়, তাহলে এটাও ভুল। তাহলে ডি নম্বর সঠিক, যে ওয়ান অফ মাই সিস্টার্স, এই যে নাউনটা প্লুরাল হয়েছে কিন্তু ভার্বটা সিঙ্গুলার, ইজ আ ডক্টর। খেয়াল করো, হ্যাঁ এটা বিশেষ আসা কোয়েশ্চেন, তোমাদের অ্যাডমিশন আসতে পারে, জন্য শিখাই দিলাম। সো বলছে যে অন মানে একজন, অফ দ্য রয়্যাল মানে রাজ্যের, নিফিউজ মানে ভাগিনা, অর্থাৎ রাজ্যের ভাগিনাদের একজন, সেন্ট ফর মানে কি পাঠালেন, স্ক্রাইবস মানে অনুলেখক, স্ক্রাইব মানে অনুলেখক কারা, অনুলেখক হচ্ছে যারা হচ্ছে দেখে দেখে লেখে। ধরো আমি কোন একটা ব্যক্তিকে এই বইটা কি দেখে দেখে লিখতে দিলাম, এখন সেই ব্যক্তি যদি দেখে দেখে সব হুবহু ভাবে লেখে, তখন সে হয়ে যাবে একটা স্ক্রাইব মানে অনুলেখক। তো বলতেছে যে অন অফ দ্য রয়্যাল নেফিউজ, মানে হচ্ছে তোমার অন অফ দ্য রয়্যাল নেফিউজ, রাজ্যের ভাগিনাদের একজন, সেন্ট ফর স্ক্রাইবস মানে অনুলেখক পাঠালেন। এরপর বলছে তারা বলতে এই অনুলেখকরা মেড মানে তৈরি করলো, মাল্টিপল মানে বহু, অসংখ্য কপি মানে কি অনুলিপি, প্রতিলিপি, কপি। তারা হচ্ছে বহু কপি তৈরি করলো, বহু অনুলিপি তৈরি করলো, কিসের, অফ ভেরিয়াস শব্দের অর্থ কি, ভেরিয়াস শব্দের অর্থ হচ্ছে তোমার অনেক, ভেরিয়াস শব্দের অর্থ হচ্ছে তোমার বিভিন্ন টেক্সট মানে হচ্ছে তোমার পাঠ্য। বলছে তারা বিভিন্ন পাঠ্যের বহু অনুলিপি তৈরি করলো। তারা হচ্ছে বিভিন্ন বইপত্র আর বিভিন্ন বইপত্রের বহু কপি তৈরি করলো। এই যে আনটিল যতক্ষণ পর্যন্ত না, দেয়ার ওয়াজ সেখানে ছিল বা সেখানে হয়ে গেল, ভ্যারিটেবল, দেখো ভ্যারিটেবল শব্দের অর্থ হচ্ছে তোমার বাস্তব মাউন্টেন মানে পাহাড়, বাস্তব পাহাড়। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না একরকম মানে যতক্ষণ পর্যন্ত না বই লিখতে লিখতে বইয়ের পাহাড় তৈরি হয়ে গেল, ততক্ষণ পর্যন্ত তারা কি বই লিখতেই থাকলো, বা বইয়ের অসংখ্য কপি তারা তৈরি করলো। এই জিনিসটা এখানে বলতেছে অনুলেখকরা। আমরা একবার অর্থ করি যে তারা যতক্ষণ পর্যন্ত না সেখানে একটা বাস্তব পাহাড় হয়ে গেল, ততক্ষণ পর্যন্ত তারা মানে অনুলেখকরা বিভিন্ন টেক্সট, বিভিন্ন পাঠ্যের বহু কপি বা অসংখ্য কপি তৈরি করলো। ঠিক আছে, বুঝতে পারছো? এবার দেখো কি বলছে, ব্রাভো মানে সাব্বাস, এক্সক্লেম শব্দের অর্থ হচ্ছে অবাক হয়ে কিছু বলা, হ্যাঁ বিস্ময় প্রকাশ করে কোনো কিছু বলা। যে এক্সক্লেম অবাক হয়ে বললো, ওই সমস্ত ব্যক্তিরা, যারা দেখেছিল এটা বলতেছে যে সকল ব্যক্তিরা এটা দেখেছিল, তারা বললো ব্রাভো সাব্বাস। কি আরো বলেছে কি, দেয়ার ইজ মানে নেই, কি নেই, রুম মানে জায়গা, বলছে কোনো জায়গা নেই, ফর জন্য, অ্যানি মানে কোনো, মোর আরো, নলেজ মানে জ্ঞান, বলছে দেয়ার ইজ নো রুম ফর অ্যানি মোর নলেজ, আর মানে বেশি জ্ঞানের জন্য আর কোনো জায়গা নেই, মোর নলেজ মানে বেশি জ্ঞান, বলছে বেশি জ্ঞানের জন্য দেয়ার ইজ নো রুম, কোনো আর জায়গা নেই। মানে এত পরিমাণে রুমে হচ্ছে তোমার কি বলে
বই লিখছে যে হচ্ছে তোমার এত পরিমাণে বই লিখছে যে রুমে আর কোনো জায়গা নেই। আচ্ছা দেখো এরপরে কি বলতেছে, এরপরে বলতেছে তোমার দ্য স্ক্রাইব মানে হচ্ছে তোমার অনুলেখকেরা লোড শব্দের অর্থ কি? লোড শব্দের অর্থ বোঝাই করা। দ্য স্ক্রাইবস মানে হচ্ছে অনুলেখকরা লোডেড মানে বোঝাই করলো দেয়ার তাদের ওয়েজ শব্দের অর্থ কি? ওয়েজ শব্দের অর্থ হচ্ছে তোমার মজুরি। কি? মজুরি। মানে যখন কোনো মানুষ কাজ করে তখন পারিশ্রমিক হিসেবে কি দেওয়া হয়? মজুরি দেওয়া হয় পারিশ্রমিক হিসেবে। সো এই তোমার অনুলেখকেরা লোডেড দেয়ার ওয়েজেস, তাদের এই যে মজুরি বোঝাই করলো। দেখো অনটু মানে উপরে, ব্লকস মানে ষাঁড়ের উপরে, মানে এত পরিমাণে তারা হচ্ছে টাকা পয়সা পাইছে, মজুরি পাইছে যে তারা কি এই ষাঁড়ের উপরে তারা হচ্ছে তাদের মজুরি বোঝাই করলো। এন্ড এবং মেরিলি মানে আনন্দের সাথে, হ্যাপিলি, হ্যাঁ আনন্দের সাথে। অ্যাডভার্ব হেডেড হোম বাসায় চলে, হেড মানে কোনো কিছুর দিকে যাওয়া, বাসায় ফিরে গেল। তারা উড, আচ্ছা আমরা এটা একবার অর্থ করি যে অনুলেখকেরা হচ্ছে ষাঁড়ের উপরে তাদের মজুরি বোঝাই করলো এবং আনন্দের সাথে বাসায় ফিরে গেল। তারপর বলতেছে তারা উড নেভার কখনোই, আগেন পুনরায়, ওয়ার্ন মানে চাবে না, কারণ এখানে তোমার নেভার আছে এই জন্য এখানে নেগেটিভ অর্থ হবে ফর এনিথিং। বলছে দে উড নেভার অ্যাগেন ওয়ান্ট ফর এনিথিং, তারা আর কখনোই কোনো কিছু চাবে না। বুঝতে পারছো? তারা আর কখনোই কোনো কিছু চাবে না। আচ্ছা এরপর হচ্ছে দ্য নেফিউস মানে ভাগিনারা ওয়ার কনস্ট্যান্টলি। দেখো কনস্ট্যান্টলি শব্দের অর্থ কি? কনস্ট্যান্টলি শব্দের অর্থ হচ্ছে তোমার অনবরত, অবিরত। এই ভাগিনারা হচ্ছে অবিরত কি ছিল? দ্য নেফিউস মানে ভাগিনারা ওয়ার ছিল কনস্ট্যান্টলি মানে অবিরত, বিজি মানে ব্যস্ত, লুকিং মানে এই যে লুকিং আফটার আছে এখানে, লুকিং আফটার। এই লুক আফটার এটা একটা ফ্রেজাল ভার্ব। দেখো লুক ফর মানে হচ্ছে খোঁজা, লুক আফটার মানে হচ্ছে তোমার দেখাশোনা করা। ঠিক আছে? সো বিজি লুকিং আফটার, দেখাশোনা করতে বিজি ছিল। কি দেখাশোনা করতে? দ্য এক্সপেন্সিভ মানে হচ্ছে তোমার মূল্যবান, কেজ মানে খাঁচা, মূল্যবান খাঁচা। বলছে মূল্যবান খাঁচাটা দেখাশোনা করতে ভাগিনারা, মূল্যবান খাঁচাটা দেখাশোনা করতে রাজার ভাগিনারা হচ্ছে অনবরত ব্যস্ত ছিল। মানে রাজার ভাগিনারা হচ্ছে তোমার এই খাঁচার দেখাশোনা করতে সবসময় ব্যস্ত ছিল, এটা বলছে। আর একবার অর্থ করবো, দেখো ভাগিনারা হচ্ছে মূল্যবান খাঁচাটার দেখাশোনা করতে অনবরত ব্যস্ত ছিল। এবার বলছে রিপেয়ার্স মানে রিপেয়ার, এটা হচ্ছে এখানে নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। রিপেয়ার এটা একটা ভার্ব, রিপেয়ার মানে হচ্ছে মেরামত করা। আর এখানে হচ্ছে তোমার রিপেয়ার্স নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ সাবজেক্ট এই ভার্ব, সাবজেক্ট সবসময় নাউন হয়। সো রিপেয়ার্স মানে তোমার মেরামত, ওয়ার ছিল অলওয়েজ সবসময়, আন্ডারওয়ে এটা একটা ফ্রেজাল ভার্ব, ফ্রেজ। আন্ডারওয়ে শব্দের অর্থ হচ্ছে তোমার চলমান, আন্ডারওয়ে শব্দের অর্থ কি? চলমান। অর্থাৎ দ্য রিপেয়ার্স ওয়ার অলওয়েজ আন্ডারওয়ে, যে মেরামত সবসময়ই চলমান ছিল। আচ্ছা এনিওন যে কেউ, হু স দেখতো, দ্য এন্ডলেস মানে হচ্ছে এন্ড মানে কি শেষ, আর লেস মানে কি হীন, শেষহীন মানে কি অন্তহীন। ঠিক আছে? শেষহীন মানে যার কোনো শেষ নেই। সো দ্য এন্ডলেস মানে হচ্ছে অন্তহীন, ডাস্টিং, এই যে ডাস্ট এটা একটা ভার্ব। ডাস্ট শব্দ যদি নাউন আর ভার্ব দুইটা হতে পারে। ডাস্ট যদি নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন অর্থ হবে ধুলাবালি, আর ডাস্ট শব্দের অর্থ হবে ঝেড়ে ফেলা। যখন আমার জামাই হচ্ছে ধুলাবালি লাগছে, তো আমি বললাম যে আই এম ডাস্টিং, মানে কি আমি ঝাড়ু দিচ্ছি, ঝেড়ে ফেলছে আর কি। ডাস্টিং বলছে যে কেউ তোমার অন্তহীন, ডাস্টিং মানে এই ধুলাবালি ঝাড়া দেখতো। ওয়াইপিং, এই যে ওয়াইপ মানে হচ্ছে মোছা, ওয়াইপ মানে কি মোছা। ধরো আমার জামাই কাদা লাগছে, এটা তো ঝাড়লে যাবে না, তখন আমার কি মুছতে হবে এটা কোনো কিছু দিয়ে, তাই না? তো এটাকে ওয়াইপ মানে মোছা, এই মোছা দেখতো। তারপর কি পলিশ, এই যে পলিশ শব্দের অর্থ হচ্ছে ঘষা মাজা করা, কোন একটা জিনিস ঘষা মাজা করলে এটা চকচক হয়ে যায়, তো এই ঘষা মাজা করা। বলছে যে কেউ, এনিওয়ান হু স দ্য এন্ডলেস ডাস্টিং, ওয়াইপিং এন্ড পলিশিং, যে কেউই এই অন্তহীন ধুলাবালি ঝাড়া, মোছা এবং তোমার ঘষা মাজা করা দেখতো, had to agree একমত হতে হতো, that যে there সেখানে, was ছিল কি marked মানে হচ্ছে তোমার এই যে মার্কড ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে তোমার লক্ষণীয় উন্নতি, উল্লেখযোগ্য উন্নতি, যেটা হচ্ছে সবার চোখে পড়ে, চোখে পড়ার মধ্যে তোমার কি তোমার উন্নতি হচ্ছে, এরকমটা বলছে। যে কেউই এই অন্তহীন ধুলাবালি ঝাড়া, মোছা এবং ঘষা মাজা করা দেখতো,
তাকে একমত হতে হতো যে সেখানে একটা উল্লেখযোগ্য বা লক্ষণীয় উন্নতি হচ্ছে, মানে এমন একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে যেটা দেখলে যেটা হচ্ছে মানুষের চোখে পড়ে। সো আমাদের হচ্ছে এই জিনিসটা শেষ। এখন আমরা হচ্ছে পরের পেজে চলে যাব। আচ্ছা, তাহলে আমরা পরের পেজে চলে আসি। এই যে আমাদের এরপরে কি আছে, এরপরে বলতেছে আ লার্জ, একটা বড় মেইনটেন্যান্স। মেইনটেন্যান্স শব্দের অর্থ কি? রক্ষণাবেক্ষণ। হ্যাঁ, মেইনটেন্যান্স মানে রক্ষণাবেক্ষণ, আর ক্রু শব্দের অর্থ হচ্ছে দল। একটা বড় রক্ষণাবেক্ষণ দল ওয়াজ ছিল নিডেড, প্রয়োজন। বলছে একটা বড় রক্ষণাবেক্ষণ দলের প্রয়োজন ছিল, মানে পাখিটার ওই সবকিছু রক্ষণাবেক্ষণ করার জন্য একটা বড় দলের প্রয়োজন ছিল, এটা বলতেছে এখানে। এন্ড মোর মানে আরো বেশি, পার্সোনাল, এই বানানটা তোমরা একটু মুখস্থ করে নিতে পারো, স্পেলিংটা দেখে নিতে পারো, ইম্পর্টেন্ট। পার্সোনাল শব্দের অর্থ কর্মচারী, আরো বেশি কর্মচারীর প্রয়োজন ছিল। টু সুপারভাইজ শব্দের অর্থ তত্ত্বাবধান করা, তত্ত্বাবধান করার জন্য, তত্ত্বাবধান করার জন্য আরো বেশি কর্মচারীর প্রয়োজন ছিল, দেম, তাদেরকে। বুঝতে পারছো কিনা? মানে একটা হচ্ছে যে রক্ষণাবেক্ষণ দল দরকার ছিল, আবার ওই রক্ষণাবেক্ষণ দলকে আবার সুপারভাইজ করার জন্য, তত্ত্বাবধান করার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য আবার হচ্ছে কি আরো মানে হচ্ছে তোমার বেশি কর্মচারীর প্রয়োজন ছিল, দরকার ছিল। দেখো দহরম মহরম অবস্থা, যে একটা বড় রক্ষণাবেক্ষণ দলের প্রয়োজন ছিল এবং আরো বেশি কর্মচারীর প্রয়োজন ছিল তাদেরকে তত্ত্বাবধান করার জন্য। দেই, তারা, অল, সবাই, মানে তারা সবাই, গট, পেয়েছিল, হ্যান্ডসাম, মানে ওই যে হ্যান্ডসাম শব্দটা টাকা পয়সা স্যালারি এগুলোর আগে আসলে কি অর্থ হয়? মোটা অঙ্কের। তারা সবাই পেয়েছিল হ্যান্ডসাম, মোটা অঙ্কের, মান্থলি মানে মাসিক, স্যালারি মানে বেতন। তারা সবাই মোটা অঙ্কের মাসিক বেতন পেয়েছিল। হুইচ যেগুলো, দেখো হুইচ একটা রিলেটিভ প্রোনাউন, হুইজ, হু, দ্যাট, এগুলো দ্বারা তার আগের নাউনকে বোঝায়। কি বোঝায়? আগের নাউন। এই যে আগের নাউন বলতে স্যালারিজ কে বোঝাচ্ছে এখানে, যে যেগুলো বলতে যে বেতনগুলো, দেই, তারা, সেভ শব্দের অর্থ কি? সেভ শব্দের অর্থ সঞ্চয়, একটা শব্দের অর্থ হচ্ছে সেভ করো, যে ফটো তুমি সেভ করো ফেসবুক থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে তোমার ফটো সেভ করো। আরেকটা টাকা পয়সা সেভ করা অর্থ হচ্ছে টাকা পয়সা সঞ্চয় করা। হ্যাঁ, সো টাকা পয়সার ক্ষেত্রে সেভ আসলে সঞ্চয় করার অর্থ আসবে। যে হুইচ যেগুলো, অর্থাৎ যে বেতনগুলো, দে সেভড তারা সঞ্চয় করত, ইন দেয়ার তাদের, উডেন মানে কাঠের, চেস্ট মানে হচ্ছে তোমার কি? সিন্ধুক, কাঠের সিন্ধুকে তারা সঞ্চয় করতে। যে উড এটা হচ্ছে নাউন, আনকাউন্টেবল নাউন, আর এটার সাথে ইএন যুক্ত করে এটা অ্যাডজেক্টিভ করে ফেলেছে। হ্যাঁ, উডেন চেস্ট মানে তোমার কাঠের সিন্ধুকে তারা সঞ্চয় করতে। আমরা একবার অর্থ করি, তারা সবাই হচ্ছে মোটা অঙ্কের মাসিক বেতন পেয়েছিল, যেগুলো তারা কাঠের সিন্ধুকে সঞ্চয় করে রাখতো। ইভেন এমনকি দেয়ার তাদের, মানে এই যে কর্মচারী রক্ষণাবেক্ষণ দলের আর কি, কাজিনস মানে চাচাতো ভাই বোনেরা, হ্যাঁ, খেইম আসতো, টু লিভ বাস করতে, উইথ দেম তাদের সাথে। হ্যাঁ, ইন খাসন শব্দের অর্থ হচ্ছে তোমার গদি, আর কমফোর্ট শব্দের অর্থ হচ্ছে আরাম, আরামদায়ক গদিতে। মানে হচ্ছে কি করতো, এবার পুরো হচ্ছে বংশ নিয়ে চলে আসছে, বুঝছো? এরা তো সবসময় রাজ্যে থাকতো রক্ষণাবেক্ষণ করার জন্য, রক্ষণাবেক্ষণ দলকে আবার সুপারভাইজ করার জন্য কর্মচারী ছিল। এদের আবার যারা কাজিন, এরা আবার সে রাজ্যে, মানে তোমার হচ্ছে কি বলে, তোমার প্যালেসে চলে আসতো, তোমার হচ্ছে প্যালেসে আসতো, এসে তারা এই আরামদায়ক গদিতে হচ্ছে তারা বাস করতো। বুঝছো? মানে কি সুযোগ সুবিধা! হ্যাঁ, পাখিটার শিক্ষিত করার জন্য কত দহরম মহরম অবস্থা। ইভেন শুধুই যারা কাজ করতেছে তারা না, তাদের বংশ পরিবারের লোকজন এসে তোমার হচ্ছে প্রাসাদে থাকতেছে, প্যালেসে থাকতেছে। ইভেন দেয়ার কাজিনস কেম টু লিভ উইথ দেম ইন কাশন কমফোর্ট, এমনকি তাদের চাচাতো ভাই বোনেরা তাদের সাথে আরামদায়ক গদিতে বাস করার জন্য আসতো। দ্য ওয়ার্ল্ড মানে বিশ্ব, ইজ হয় শর্ট অফ এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। শর্ট অফ শব্দের অর্থ হচ্ছে মানে অভাব, ঘাটতিতে থাকা, অভাবে থাকা, এরকম একটা। বলছে দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ, মানে বিশ্ব অভাবে রয়েছে। কিসের অভাবে রয়েছে? ম্যানি থিংস, অনেক জিনিসের অভাবে রয়েছে, অর্থাৎ বিশ্বে অনেক জিনিস নেই। দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ ম্যানি থিংস, বিশ্বে অনেক জিনিসের অভাব রয়েছে। বাট কিন্তু নয়, ডিট্রাক্টর শব্দের অর্থ হচ্ছে নিন্দুক, মানে যারা অপরের নিন্দা করে বেড়ায়, হ্যাঁ, খারাপ কথা বলে বেড়ায়, এগুলো। তো বলছে বিশ্বের অনেক কিছুর অভাব রয়েছে কিন্তু নিন্দুক নয়, অর্থাৎ বিশ্বে অনেক কিছুর অভাব রয়েছে কিন্তু নিন্দুকের কোনো অভাব নেই। তুমি যদি একটা ভালো কাজ করো, তুমি যদি একটা খারাপ কাজ করো, সেটা তো তারা খারাপ বলবেই, নিন্দা করবেই। তুমি যদি ভালো কাজও করো, তাও তোমার সেটা নিন্দা করবে। মানুষের কাজই হলো এটা, ঠিক আছে কিনা? মানুষের কাজই হচ্ছে এটাই বলতেছে যে বিশ্বে অনেক জিনিস অভাব রয়েছে কিন্তু বাট নট ডিট্রাক্টরস, নিন্দুকের কোনো অভাব নেই। আচ্ছা, এরপর বলছে তারা বলেছিল,
এই নিন্দুকেরা আর কি, নিন্দুকেরা বলেছিল দ্য কেজ মানে খাঁচাটা, লুকস মানে দেখায়, বেটার মানে ভালো, নো ডাউট কোনো সন্দেহ নেই। বলছে খাঁচাটিকে ভালো দেখায় কোনো সন্দেহ নেই। লুকস মানে কোনো কিছু দেখা, দেখতে মনে হয় এরকম। দ্য কেজ লুকস খাঁচাটিকে দেখতে মনে হয়, বেটার ভালো, নো ডাউট কোনো সন্দেহ নেই খাঁচাটিকে দেখতে ভালো মনে হয়। বাট কিন্তু হ্যাজ এনিওয়ান কেউ কি টেকেন নোটিস অফ, দেখো টেক নোটিস এটা একটা ফ্রেজল, এটা হচ্ছে তোমার একটা ফ্রেজ। টেক কি নোটিস না, টেক নোটিস, টেক নোটিস শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য করা। বলছে হ্যাজ এনিওয়ান টেকেন নোটিস, কেউ কি লক্ষ্য করেছে, হ্যাঁ, অফ দ্য বার্ড, এই টেক নোটিসের উপর কিন্তু অফ আসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাজ এনিওয়ান টেকেন নোটিস অফ, কেউ কি লক্ষ্য করেছে দ্য বার্ড, পাখিটিকে। তো নিন্দুকেরা বলতেছে যে কোনো সন্দেহ নেই খাঁচাটি দেখতে ভালো, কিন্তু কেউ কি হচ্ছে পাখিটিকে লক্ষ্য করেছে, এরকম বলতেছে। আচ্ছা, তো আমরা এটা শেষ, আমরা পরে চলে যাচ্ছি। হ্যাঁ, পরে কি বলতেছে আমাদের, এই যে দিস এটা, এটা বলতে এই যে তোমার যে কথাটা নিন্দুকেরা বললো, এইটা ওয়াজ রিপোর্টেড, এই যে বি ভার্ব প্লাস ভি3, এটা কি বি ভার্ব না? বি ভার্ব মানে কি এম, ইজ আর ওয়াজ ওয়ার। এই বি ভার্বের পরে যদি ভার্বের 3 নং ফর্ম আসে তখন এটা প্যাসিভের মতো অর্থ হয়। আর কাজটা কে করেছে এটা থাকে না, সাবজেক্টটা অ্যাক্টিভ থাকে, অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ করে না, কাজটা অন্য কেউ করে, এরকম অর্থ দেয়। সো রিপোর্ট শব্দের অর্থ কি? রিপোর্ট শব্দের অর্থ হচ্ছে অভিযোগ পেশ করা, আবার বিবরণ দেওয়া, বর্ণনা দেওয়া, এরকম অর্থ হয়। সো দিস ওয়াজ মানে এটা, দিস ওয়াজ রিপোর্টেড, এটার অভিযোগ পেশ করা হলো। কে পেশ করেছে এটা কিন্তু নেই, অভিযোগ পেশ করা হলো বা হচ্ছে বর্ণনা করা হলো টু দ্য কিং, রাজার কাছে। বলছে এটা 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 এটার অভিযোগ রাজার কাছে পেশ করা হলো। হি সেড মানে রাজা বললেন, টু আ নিফু একজন ভাতিজাকে বললেন, হোয়াটস মানে কি, এখানে অ্যাপোস্ট্রফি এস মানে ইজ উজ্জ আছে, হোয়াটস মানে হোয়াট ইজ দিস, এটা হয় কি, আই হেয়ার আমি শুনছি। বলছে এটা আমি কি শুনছি, এটা রাজা বললো আর কি। ইউর ম্যাজেস্টি জাহাপনা, হ্যাঁ ইউর ম্যাজেস্টি মানে জাহাপনা। রিপ্লাইড দ্য নিফিউ মানে ভাগিনা উত্তর দিল যে জাহাপনা, ইফ যদি, ইউ আপনি, উইশ ইচ্ছা করেন, উইশ শব্দের অর্থ ইচ্ছা করা, হ্যাঁ যদি আপনি ইচ্ছা করেন, টু হিয়ার মানে জানতে শুনতে, দ্য ট্রুথ সত্য, বলছে সত্য শুনতে যদি আপনি ইচ্ছা করেন, সামন মানে ডাকেন, হ্যাঁ সামন শব্দের অর্থ কি ডাকা, সামন আপনি তলব করেন, দ্য গোল্ডস্মিথ স্বর্ণকারকে, দ্য স্কলার্স পণ্ডিতদেরকে, দ্য স্ক্রাইবস অনুলেখকদেরকে, দ্য মেইনটেন্যান্স ক্রু তোমার হচ্ছে ওই যে রক্ষণাবেক্ষণ দলদেরকে, অ্যান্ড দেয়ার সুপারভাইজার্স এবং তাদের তত্ত্বাবধানকারীদেরকে। তো নেফু কি বলতেছে যে জাহাপনা আপনি যদি সত্যটা শুনতে চান তাহলে স্বর্ণকার, তারপর হচ্ছে পণ্ডিত, অনুলেখক, তোমার হচ্ছে কি রক্ষণাবেক্ষণ দল এবং তাদের তত্ত্বাবধানকারীদেরকে আপনি তলব করেন, ডেকে পাঠান। দোজ হু যারা হ্যাভেন্ট গট পায়নি, পায়নি যে গেট মানে পাওয়া, যারা পায়নি, শেয়ার মানে কি ভাগ, শেয়ার মানে ভাগ না, শেয়ার অফ ভাগ পায়নি, কিসের ভাগ পায়নি, দ্য রয়্যাল মানে রাজ্যের মানে রাজকীয়, বাউন্টি শব্দের অর্থ হচ্ছে দান, অনুদান। হ্যাঁ বলছে রয়্যাল বাউন্টি মানে রাজ্যের দান। বলছে যারা রাজ্যের দান পায়নি, হ্যাঁ তারা কি করতেছে, আর রিজোর্টিং, দেখো রিজোর্ট এটা একটা ভার্ব, রিজোর্ট এটা একটা ফ্রেজাল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, RESORT রিজোর্ট টু, এটার অর্থ হচ্ছে কোনো কিছুর আশ্রয় নেওয়া। আমি বললাম সে চুরির আশ্রয় নিয়েছে, এটার ইংরেজি কি, হি হ্যাজ রিজোর্টেড টু থেফট, সে চুরির আশ্রয় নিয়েছে। হি হ্যাজ রিজোর্টেড টু রবারি, সে ডাকাতির আশ্রয় নিয়েছে, সে মিথ্যার আশ্রয় নিয়েছে। হি হ্যাজ রিজোর্টেড টু আ লাই, হ্যাঁ সে মিথ্যার আশ্রয় নিয়েছে, এরকম আর কি। তো রিজোর্টটা আশ্রয় নেওয়া। তো বলছে যারা পায়নি এরকম রাজ্যের দান, আর রিজোর্টিং টু তারা আশ্রয় নিচ্ছে, স্ল্যান্ডার শব্দের অর্থ হচ্ছে অপবাদ, তারা অপবাদের আশ্রয় নিচ্ছে। তো কি বলতেছে দোজ হু যারা রাজ্যের দান, ওই যে রাজ্য মানে তোমার রাজা হচ্ছে যারা কাজবাজ করতেছে তাদের প্রচুর টাকা দিতেছে, কেউ হচ্ছে তোমার ষাঁড়ের উপরে টাকার বস্তা নিয়ে বাসায় যাচ্ছে, কেউ সঞ্চয় করতেছে টাকা পয়সা সিন্ধুকে, কাঠের সিন্ধুকে, এই সমস্ত বিষয় সম্পর্কে বলতেছে আর কি নিফু, যে যারা এই যে রাজ্যের দানের ভাগ পায়নি, শেয়ার পায়নি, তারা হচ্ছে অপবাদের আশ্রয় নিচ্ছে। আচ্ছা এরকম কি বলছে, এভরিথিং সবকিছু, বিকেম হয়েছিল, ক্লিয়ার মানে স্পষ্ট, সবকিছু স্পষ্ট হলো, টু দ্য কিং রাজার কাছে। বলছে রাজার কাছে সবকিছু স্পষ্ট হলো, অ্যান্ড এবং হি রিওয়ার্ডেড তিনি, রিওয়ার্ড শব্দের, দেখো রিওয়ার্ড শব্দের অর্থ কি, রিওয়ার্ড শব্দটা নাউন হতে পারে, ভার্ব হতে পারে। নাউন হলে তখন হবে রিওয়ার্ড পুরস্কার, যেমন আই গট রিওয়ার্ড, আমি একটা পুরস্কার পেয়েছি।
আবার রিওয়ার্ডটা ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, রিওয়ার্ডটা যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন এটার অর্থ হবে পুরস্কার দেওয়া। সো হি রিওয়ার্ডেড, তিনি পুরস্কৃত করলেন বা তিনি পুরস্কার দিলেন হিজ নেফিউ, তার ওই যে ভাগিনাকে, উইথ আ গোল্ড চেইন। আচ্ছা, উইথ আ গোল্ড চেইন মানে একটা স্বর্ণের চেইন, স্বর্ণের চেইন বলছে তিনি ভাগিনাকে একটা স্বর্ণের চেইন দিলেন। ওকে, সো কি হচ্ছে, সবকিছুই রাজার কাছে পরিষ্কার হয়ে গেল, সবকিছুই রাজার কাছে পরিষ্কার হয়ে গেল এবং তিনি হচ্ছে তোমার ভাগিনাকে, তিনি হচ্ছে তার ভাগিনাকে একটা স্বর্ণের চেন দিয়ে পুরস্কৃত করলেন বা স্বর্ণের চেন পুরস্কার হিসেবে দিলেন। ওকে, সো আমরা এই অংশটা পড়ে ফেলেছি। সো আমরা হচ্ছে আর সামনের দিকে আগাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, দীর্ঘ হয়ে গেছে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। ওকে, এটা ফার্স্ট পার্ট। তোমরা যদি সেকেন্ড পার্ট পেতে চাও তাহলে সেকেন্ড পার্ট হচ্ছে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেল তোমরা পেয়ে যাবা। সো সেকেন্ড পার্ট হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে তোমরা একটু খুঁজে নিও। ওকে, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ প্লেলিস্টে যাবা, ইংলিশ ফার্স্ট পেপার, এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার প্লে লিস্টে গেলে আমার ফার্স্ট পেপারের ভিডিওগুলো পাবা, সেকেন্ড পেপার এর লিস্টে গেলে সেকেন্ড পেপারের ভিডিওগুলো পাবা। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।